আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকল পার্টিসিপেন্টকে ধন্যবাদ জানাই যে আমরা 9টা 10 বেজে গেছে নির্দিষ্ট টাইমে আমরা আমাদের আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই হ্যান্ড রাইজ করবেন। আমি যদি আমার জানা থাকে আমি উত্তর দিব, এবং আপনাদের যদি কোনো বলার থাকে অবশ্যই হ্যান্ড রাইজ করবেন। বলার সুযোগ শুধু এখানে আমি আলোচনা করব আর আমি আপনারা সবাই শুনবেন, বিষয়টা এরকম না। ঠিক আছে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। জি স্যার, আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছি 2021 সালে স্যার। আমি বরিশাল থেকে বলছি স্যার। বলেন। স্যার এখন আর কি কোম্পানির ক্ষেত্রে তো স্কিল চাই আর কি, এই কারণে স্কিল ডেভেলপ কিভাবে করা যায় এবং কিভাবে কাজ শেখা যায় আর কি স্যার, এই ব্যাপারে জানতে চাচ্ছি। থ্যাংক ইউ। নাইম মোল্লা ভাই, মেবি আপনি আমরা আপনি আপনি আজকের এই সেশনটা 1 ঘন্টা 1.5 ঘন্টা হবে। আপনি থাকেন, মানে শিক্ষামূলক। ঠিক আছে? তারপরে আপনাদেরকে কোশ্চেন করার সুযোগ দিব। আর এই যে নাম্বারটা আমার স্ক্রিন দেখছেন, 01325180 531, এই নাম্বারটা আমার কাছে থাকে, অ্যাডমিটের নাম্বার। আপনি এটাতে ফোন দিতে পারেন। আর আজকের এই সেশনে আপনার এই কোশ্চেনের অ্যান্সার আপনি অনেক কিছু পেয়ে যাবেন ভাইয়া। যেহেতু ফার্স্টেই আমরা আলোচনা শুরু করি, এখানে আরো 50 জন মানুষ ওয়েট করতেছে আমাদের জন্য। আপনার কোশ্চেনের অ্যান্সারটা আমি পরে দেবো, যদি ভুলে যাই আমাকে একটু মনে করিয়ে দিন নাইম ভাইয়া। জি আর যদি জি স্যার। জি স্যার, এটা প্রশ্ন করছে এই কারণে স্যার, বেকারত্বের ভিতরে আছি আর কি, কোনো ওয়ে বা লিঙ্ক খুঁজে পাচ্ছি না স্যার, ইনশাল্লাহ এই আমার কারণে ফোন আমার করা। আমার জায়গা থেকে আপনাকে পরামর্শ দিব, ইনশাল্লাহ আপনার কাজে লাগবে। আমরা ইনশাল্লাহ স্যার। আমরা তো এখন তো শুরু, তাহলে আমি শুরু করলাম। হ্যাঁ, থ্যাংক ইউ। জি স্যার। হুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে যারা যুক্ত হয়েছেন আবারও ধন্যবাদ আমার পক্ষ থেকে, অ্যাডভান্টেকের পক্ষ থেকে। আপনারা জানেন অ্যাডভান্টেক বিডি এবং অ্যাডভান্টেক ইঞ্জিনিয়ারিং লিমিটেড আর এনএডিএল ইঞ্জিনিয়ারিং ডেভেলপমেন্ট লিমিটেড, আমাদের এই প্রতিষ্ঠানগুলো ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি এবং অটোমেশন স্পেয়ার পার্টস নিয়ে আমরা কাজ করে আসছি। আর অ্যাডভান্টেক বিডি বিভিন্ন প্রফেশনাল কোর্স, অডিট এবং ইলেকট্রিক্যাল, কন্ট্রোলিং, অটোমেশন, টিএ পোর্টাল, সিমেন্টস, এই কাজগুলো আমরা মানে সার্ভিস দিয়ে থাকি এবং আপনার প্রফেশনাল কোর্স করাই আমরা। আমাদের লোকেশন হচ্ছে উত্তরা হাউস বিল্ডিং আর হচ্ছে ডুয়েট গাজীপুর। আমি আমার পরিচয় হচ্ছে ইঞ্জিনিয়ার মোহাম্মদ সোহেল রানা। আমি বিএসসি ইন ট্রিপলি আর ডিপ্লোমা করেছিলাম ইলেকট্রিক্যাল থেকে। বিভিন্ন ফ্যাক্টরিতে প্রায় 12 বছর প্লাস আমি জব করেছি কমপ্লায়েন্স এবং মেনটেন্যান্স অটোমেশন ইঞ্জিনিয়ার হিসাবে। এবং অটোমেশন সেক্টরে আমি দীর্ঘদিন থেকে কাজ করতেছি, এখনো স্টিল না আমরা প্রায় 4টা প্রজেক্ট রানিং এবং কনসালটেন্সি এবং অটোমেশন পার্ট নিয়ে কাজ করি। তো আপনাদের সাথে আমি আমার যে এক্সপিরিয়েন্সের আলোকে এবং এই কাজগুলো যেহেতু এখনো আমরা কনসালটেন্সি করতেছি, এই আলোকে যে পরামর্শ এবং যে কথাগুলো আছে ইঞ্জিনিয়ার হিসাবে সেই জিনিসগুলো শেয়ার করব। ধন্যবাদ সবাই। আপনাদের সবার পরিচয় নিতে পারলে ভালো হতো, কিন্তু ওই বেড়ে যাবে। তো প্রথমেই আমি একটা বিষয় নিরাপনের কথা বা অডিট, আমরা 2টা অডিটের ব্যাপারে আপনাদেরকে কিছু ধারণা দেব ইলেকট্রিক্যাল পার্টের, যে নিরাপন এবং আরএসি। নিরাপন এবং আরএসি এই এরা কি নিয়ে কাজ করে, কেন আমরা সদস্য হব, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো আপনাদের সাথে। তো নিরাপনের ব্যাপারে একটু ধারণা দিই প্রথমে। নিরাপন দেখেন এখানে বলতেছে যে একটি শিল্প প্রধান অলাভজনক সংগঠন যা বাংলাদেশের তৈরি পোশাক শিল্প একটি নিরাপদ কর্ম পরিবেশ বা নিরাপত্তা সাংস্কৃতিক তৈরির কাজ করে। মানে অ্যাকচুয়ালি আমাদের যে আরএমজি সেক্টরে বা এই সেক্টরে যে মেশিন এবং হচ্ছে মানুষ এবং কাজ করবে, নিরাপদে কাজ করবে, যে যার জায়গা থেকে যে যে বিষয়গুলো সেফটি অবলম্বন করা দরকার এবং আপনার যে নিয়মতান্ত্রিক করা দরকার সেইগুলোকে মনিটরিং করাই হচ্ছে নিরাপনের কাজ। এই আরএসিরও সেম কাজ। তো এখানে আপনার ফ্যাক্টরি, এটা জাস্ট ওদের থেকে নেওয়া, এটা চেঞ্জ হতে পারে আগের ডাটা। 330 জন, 30টা ফ্যাক্টরি, গ্লোবাল মেম্বার হচ্ছে আপনার এত 12 লাখ 1.2 মিলিয়ন শ্রমিক, মানে ফ্যাক্টরি শ্রমিক গুলো যেগুলো, এগুলো ওনাদের শ্রমিক হিসেবে গণ্য করে, মানে এগুলো মনিটরিং করে। নিরাপন এটা। আপনাদেরকে আরেকটা, আমি এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, একটা ছোট্ট একটা ভিডিও আমি প্লে করব। এটা জাস্ট একটা ইউটিউব থেকে, আমাদের ইউটিউব থেকে না, এটা জাস্ট একটা যে কোনো একটা ইউটিউব থেকে। ঠিক আছে? তো এখানে একটু দেখেন, তারপর আমি আরএসসি নিয়ে কথা বলবো। নিরাপনটা আপনি এখান থেকে একদম পরিষ্কার হয়ে যাবে যে নিরাপনটা আসলে কি বা কি নিয়ে কাজ করে। আপনারা যদি ভিডিওটা না দেখতে পান আমাকে একটু বলবেন।
এই ভিডিওটা 5 মিনিটের মেবি ভিডিও। এই ভিডিওটা দেখলেই লিঙ্ক কি সমস্যা, কপিতে সমস্যা হয়েছে না, ওটা থেকে হারিয়ে গেল নাকি? আল্লাহ, এই লিঙ্ক কি হয়েছে? এই লিঙ্কটাই তো ওটা। নতুন ভিম লিকুইড মিনি প্যাক পরিষ্কার করে 100টিরও বেশি প্লেট আর দূর করে মাছ মাংসের কঠিন তেল চর্বি। তো আজকের যে মূল আলোচনার বিষয়টা factories in Bangladesh. স্যার আপনাদের অ্যাডভান্টেজে জি দেখা যাচ্ছে। আপনারা শুনতে পাচ্ছেন? স্যার কথা শোনা যাচ্ছে না। স্যার এটার তো সাউন্ড আসতেছে না। Training. To achieve this goal, Nirapon acts on behalf of its members to educate and support factories through participation in our safety management program. We partner with BRAC to implement education and training as well as other industry-leading service providers who offer safety assessment tools and reporting processes as well as helpline services. The program empowers workers, managers, and owners to become stakeholders in workplace safety through education rather than enforcement. As a result, workers are starting to have safety conversations or raise issues with supervisors and managers, helping to reduce the likelihood of incidents occurring. Through teaching factories to own safety, Nirapon is helping to prepare Bangladesh for a safer, more productive future. Nirapon is educating factory workers, managers, and owners to recognize that gap closure is not a safety solution, but rather the first step toward truly owning their own safety and achieving and maintaining a safe workplace. Join the cause and help us to create safer factories in Bangladesh. আচ্ছা, এই ভিডিওটা হয়তো আটকে যাচ্ছিল, তারপরে হয়তো বা বুঝেছেন যে কি কি নিয়ে কাজ করে। ঠিক আছে, এই পার্টগুলো নিয়ে কাজ করে। এখন নিরাপদ হচ্ছে 90 ডেজের ওদের একটা ওয়েবসাইট থাকে, ওয়েবসাইটে আমরা আমাদের যে কার্যক্রমগুলো এগুলা মনিটরিং গুলোকে রিপোর্টিং করতে হয়, ক্যাপ ক্লোজিং করতে হয়। তো আসলে অ্যাকচুয়ালি তারা কি কি বিষয়গুলো দিতে হয় দেখেন, এখানে 13টা পয়েন্ট দেওয়া আছে, আরো কিছু থাকে মেন মেন পয়েন্ট গুলো, যে আমাদের সাথে যেগুলো যায়, আমাদেরকে যে ক্যালকুলেশন পার্ট বা বিষয়গুলো নিয়ে কাজ করতে হয়, এই বিষয়গুলো আমি এখানে তুলে ধরেছি। ইলেকট্রিক্যাল মেইনটেনেন্স শিডিউল থাকতে হবে, জেনারেটর এবং রিলেটেড ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের মেইনটেনেন্স, সাবস্টেশন এবং রিলেটেড ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট মেইনটেনেন্স, আইপিএস ইউপিএস মেইনটেনেন্সের এইগুলোর সকল মানে নথিপত্র থাকতে হবে আর কি। ইলেকট্রিক্যাল ডিস্ট্রিবিউশন বোর্ড মেইনটেনেন্স, অ্যানুয়ালি সুইচ গিয়ার ইন্সপেকশন, তারপর হচ্ছে লাইটিং প্রোটেকশন সিস্টেম, তারপর থার্মাল স্ক্যান রিপোর্ট, ইনসুলেশন টেস্ট যেটা আয়ার বলে, আর্থ রেজিস্ট্যান্ট টেস্ট, ট্রান্সফর্মার ওয়েল টেস্ট, ইলেকট্রিক্যাল লোড ম্যানেজমেন্ট, ইলেকট্রিক্যাল সিস্টেম মেইনটেনেন্স। দেখেন, এই যে কাজগুলো আমি বললাম, এই
এই কাজগুলোকে আপনাকে ইঞ্জিনিয়ার হিসাবে প্রপার ভাবে জানতে হবে, কোনটা কিভাবে করবেন ইলেকট্রিক্যাল স্ট্যান্ডার্ড অনুযায়ী। এখানে আচ্ছা, এখানে তারপরে দেখেন যে আপনারা জানেন যে রানা প্লাজা যখন প্রবলেম হয় কত সালে, 2013 সালে, রানা প্লাজা, এই রানা প্লাজা যখন ক্লপস হলো তখনই কিন্তু আপনার এই আরএসি আর হচ্ছে না সরি অ্যাকর্ড এবং অ্যালায়েন্স নামে দুটি প্রতিষ্ঠান আমাদের বাংলাদেশে ফাউন্ড হয়েছিল। তারা 5 বছরের জন্য আমাদের চুক্তিবদ্ধ হয়েছিল বাংলাদেশের সাথে যে সেফটি এই বিষয়গুলো তারা মনিটরিং করবে। তো আপনি জানেন যে 2013 সালের আগে আমাদের বাংলাদেশের যে ফ্যাক্টরি বা হচ্ছে যে আমাদের মেনটেন করতো তো অনেক এলোমেলো ছিল ভাইরা, এটা আপনারা জানেন। এলোমেলো এখন দেখেন একটা বিল্ডিং ছিল এরকম যে 5 তলা বা 7 তলা বিল্ডিং থাকলে নিচে মার্কেট ও 2-3 তলা হচ্ছে আপনার গার্মেন্টস ফ্যাক্টরি, তার উপর হচ্ছে আবাসিক, এই টাইপের। এবং সেফটির যে বিষয়গুলো ছিল, ফায়ার হাইড্রেন্ট বলেন, ফায়ারের বিষয়গুলো বা ইলেকট্রিক্যালের বিষয়গুলো, এগুলো ওভাবে বা সিভিলের যে স্ট্রাকচার একাধিক সিঁড়ি থাকতে হবে, এই থাকতে হবে, সেই থাকতে হবে, এই জিনিসগুলো আমাদের বাংলাদেশে কেউ মেনটেন করতো না। তো যখনই প্রবলেম ক্রিয়েট হলো বাংলাদেশে, তখন বাংলাদেশের যে ইন্টারন্যাশনাল যে বায়ার যারা ছিল তারা আমাদের বাংলাদেশ থেকে ব্যবসা করবে না এরকম মুখ ফিরিয়ে নিয়েছিল। এক সময় তখন কি হলো, বাংলাদেশের বিজিএমই এবং হচ্ছে আমাদের যে ট্রেড ইউনিয়ন আছে, বিভিন্ন অ্যাসোসিয়েশন আছে, তারা মিলে এই 5 বছরের জন্য অ্যাকর্ড অ্যাকর্ড এবং হচ্ছে আপনার এয়ারলাইন্সকে দায়িত্ব দিয়েছিল। অ্যাকর্ড রোল প্লে করতো ইউরোপিয়ান যে ব্র্যান্ড গুলো আছে তাদেরকে নিয়ে, আর হচ্ছে অ্যালায়েন্স হচ্ছে নর্থ আমেরিকান ব্র্যান্ড গুলো নিয়ে কাজ করতো। তো দেখেন বাংলাদেশের যে আরএমজি সেক্টরের যে বিজনেস যে ফুৎফুল্ল, এরা কিন্তু আপনার ইউরোপ এবং আমেরিকার মধ্যেই আমরা বিজনেস করেছি বেশি। এখন যখন ওরা আমাদের বাংলাদেশের সেফটি ইস্যু গুলো নিয়ে মুখ ফিরিয়ে নিল, তখন কি হলো, বাংলাদেশে আপনার বিজনেস গুলো থুবড়ে পড়লো। তখন এই ধরনের আপনার 2013 সালে চুক্তিবদ্ধ হয়েছিল 5 বছরের জন্য। 5 বছর যখন শেষ হলো, অ্যাকর্ডের যে রোল প্লে করতো, অ্যাকর্ডের রোল প্লে করতো কি যে 20 মে 2020 সালে এটা ফাউন্ড হলো জয়েন্ট স্টক কোম্পানির নামে আরএসি। আরএসি মানে কি, আরএমজি সাস্টেনেবিলিটি কাউন্সিল। মানে কি, ওই যে আমাদের রেডিমেডস গার্মেন্টস এর যে টিকসই একটা বিষয়গুলোকে মনিটরিং করার জন্য একটা কাউন্সিল বা সংস্থা বা প্রতিষ্ঠান বলতে পারেন। এটা কিভাবে গঠন হলো, এটা হচ্ছে আপনার 3টে নিয়ে হলো যে ইন্ডাস্ট্রি দি সন্ধি লিমিটেড নামে ব্যান্ড অ্যাসোসিয়েশন ফর টেক্সটাইল এবং আরএনজি সাস্টেনেবিলিটি ইন সাপ্লাই চেন, ট্রেড ইউনিয়ন অফ অ্যাসোসিয়েশন ফর টেক্সটাইল এবং আরএনজি সাস্টেনেবিলিটি ইন সাপ্লাই চেন। দেখেন এখানে 1, 2, 3, এই 3, 6, 18, এই যে 3, 6, 18 জন মেম্বার নিয়ে একটা হচ্ছে ডিরেক্টর বোর্ড গঠন হয়েছে আরএসি। এখন এই আরএসি কি বলে, এটা যদিও কম বেশি হতে পারে, এগুলো ওনাদের ওয়েবসাইট থেকে নেওয়া, যে ব্যান্ড হচ্ছে আপনার 150, ফ্যাক্টরি হচ্ছে 1600, আর হচ্ছে ওয়ার্কার হচ্ছে 2 মিলিয়ন। মানে এই বিষয়টা কিন্তু মানে ছোটখাটো বিষয় না। এবং এখন তো দিনে দিনে সকল ফ্যাক্টরি আরএসির অন্তর্ভুক্ত হচ্ছে আরএসি ছাড়া। এবং মজার বিষয় হচ্ছে যে এক ভাই প্রশ্ন করেছিলেন, আপনার প্রশ্নের উত্তরটা কিছুটা এখানে পাবেন, যে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে আপনার টেক্সটাইল থেকে শুরু করে সকল ইয়াতে দেখবেন সার্কুলারে যে আরএসি রিকোয়ারমেন্ট ফিল আপ হতে হবে, আরএসির বিষয়টা এখন মনে করেন এটা দিয়ে দেয়। কারণ কি, আরএসি এজন্য দেয়, ও আচ্ছা, আরেকটা কথা হচ্ছে যে আরএসি বা অ্যাকর্ড বা বিভিন্ন প্রকার অডিট গুলো আপনার কি করতো, যখন আমাদেরকে মনিটরিং করতো তখন বাংলাদেশের যারা বিজনেসম্যান বা হচ্ছে মালিক পক্ষ, ইয়াদের খুবই কষ্ট হয়েছে। এবং আমি যেহেতু এই সেক্টর নিয়ে দীর্ঘদিন কাজ করেছি, মানে আরএসির কথা শুনলেই যেন মেজাজটা গরম হয়ে যায় কোম্পানি মালিকদের, কিছু কিছু এরকম। আমি আবার যেহেতু কমপ্লেন্স নিয়ে কাজ করেছি দীর্ঘদিন বা এখনো করতেছি, আমি পারে এটা সবসময় বলি যে এটা একটা আরএসি এবং নিরাপন অ্যাকর্ড, এই প্রতিষ্ঠানগুলো যদি বাংলাদেশে না আসতো, প্রতিনিয়ত যেভাবে দুর্ঘটনা হচ্ছে এবং অসংখ্য মানুষ মারা যেত, এবং আমরা বাঙালি মানুষ হিসাবে যেহেতু আমরা অন্য দেশ থেকে একটু পিছিয়ে আছি, সেই ক্ষেত্রে সেফটি ইস্যু গুলো এভাবে আমরা করতাম না। ঠিক আছে, তো এটা একটা আমি আবার ভালোভাবে এই বিষয়গুলো দেখি। ঠিক আছে, তো এটার জন্য দেখবেন আমাদের ফ্যাক্টরি গুলো কিন্তু সুন্দরভাবে এখন মানে সাজতেছে আগের থেকে, যে মন চাইলে আপনি যেরকম মন চাইলেন ওভাবে করতে পারবেন না, না হলে যদি আপনি করেন তাহলে আপনি বিজনেস করতে পারবেন না। ঠিক আছে,
আরএসি এই 5 বছর পরে কোর্টের রোলটা প্লে করেছে এবং হচ্ছে আপনি দেখতেছেন যে যে 3টে প্রতিষ্ঠান এটা দায়িত্ব নিয়েছে। এখন আরএসির অন্তর্ভুক্ত যদি আপনাদের ফ্যাক্টরিগুলো আমাদের ফ্যাক্টরিগুলো না হয় তাহলে আপনি বিজনেস হারাবেন। এখন দেখেন, বিজনেস যদি আপনি হারান, তো আপনি দেশের বাইরে যদি আপনি প্রোডাক্ট সেল না করতে পারেন তাহলে আর কি আপনি ইন্ডাস্ট্রিগুলো মানে চলবে? চলবে না। এখন দেখেন মালিক পক্ষ কি চায়, মালিক পক্ষ চায় যে আমার ফ্যাক্টরিটাকে স্ট্যান্ডার্ড কমপ্লায়েন্স অনুযায়ী তুমি সাজাবা। তো কে সাজাবে? এখন ফ্যাক্টরিটা কে সাজাবে? এখন মালিক তো বলবে না এটা এখানে দাও ওইটা এখানে দাও, মালিক শুধু কি দিবে? টাকা দিবে, অনুমোদন দিবে। এখন করতে হবে কি ইঞ্জিনিয়ার এবং ম্যানেজমেন্টের যে লোকগুলো আছে। তাহলে দেখেন আপনি আরএসি কি নিয়ে কাজ করে? 3টা পয়েন্ট নিয়ে, স্ট্রাকচারাল সেফটি মানে সিভিল পার্ট, ইলেকট্রিক্যাল সেফটি, ফায়ার অ্যান্ড লাইফ সেফটি, বয়লার সেফটি। এখন দেখেন আপনি ধরেন এই 4টা পয়েন্টের ভিতরে আপনার আমার রেসপন্সিবিলিটি হচ্ছে এটা করলাম। ইলেকট্রিক্যাল অনুযায়ী আপনি ইলেকট্রিক্যালের যে সাবস্টেশন, আপনার ধরেন এখানে একটা সাবস্টেশন বসছে, আপনার এখানে একটা সাবস্টেশন বাইরে থেকে এই ড্রপ আউট ফিউজ থেকে আপনি যতগুলো এই কেবলের মধ্য দিয়ে মেশিন পর্যন্ত আপনি নিয়ে যাবেন, প্রত্যেকটা বিষয়টা প্রপার গাইডলাইন অনুযায়ী, প্রপার নিয়ম অনুযায়ী আপনাকে নিয়ে যেতে হবে আপনাকে। এবং ডিবি, এমডিবি, আপনার কম্প্রেসার থেকে শুরু করে জেনারেটর যত কিছু আছে, এটা প্রপার মেনটেনেন্স এবং হচ্ছে প্রপার গাইডলাইন অনুযায়ী আপনাকে পরিচালনা করতে হবে, ইনস্টল করতে হবে এবং এগুলো হচ্ছে রিপোর্টিং করতে হবে, রিপোর্টগুলোকে রাখতে হবে। তাহলে দেখেন এখন ধরেন একটা মানে তর্কের খাতিরে বলেন এখানে আমরা 70 জন ভাইরা আছে। এখন যদি আপনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যারা ফ্যাক্টরিতে চাকরি করতেছেন, যেহেতু দীর্ঘদিন ফ্যাক্টরিতে চাকরি করার সুযোগ হয়েছে, আমরা দেখেছি যে ডিজিএম বলেন, জিএম বলেন, ম্যানেজার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, তারা যে প্রপার ভাবে, আমি মানে অনেকেই শিখে না যে শুধু আমি ব্যাগ নিয়ে অফিসে গেলাম, অফিসে যেই আমি দেখলাম মেনটেন্স আছে মেশিন এবং কি করতে হবে ধুমধাম আমরা কাজে লেগে পড়ি দৈনন্দিন। কিন্তু আপনি ইঞ্জিনিয়ার হিসেবে প্রপার ভাবে যে তৈরি হওয়া বা এটাকে থিসিস করার সুযোগ খুবই কম। যারাই একটু করে তারাই দেখবেন যে আপনি একটু মিলিয়ে নেন যে যারাই করবে তারা এগিয়ে যাবে আর যারা করবে না তারা পিছিয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমাদের যেটা কাজ, ইলেকট্রিক্যাল প্রপার ভাবে এখন কাজ করতে গেলে কি কি লাগবে দেখেন, বিএনবিসি স্ট্যান্ডার্ড লাগবে, বিটিসি স্ট্যান্ডার্ড লাগবে, তারপর হচ্ছে এনএসসি জানতে হবে, কি বলে আইএসসি জানতে হবে, এনএফপি জানতে হবে। এই যে বিভিন্ন প্রকার অডিট গুলো মানে এগুলো হচ্ছে গাইডলাইন অনুযায়ী আপনাকে সাজাতে হবে। প্রশ্ন হচ্ছে যে আমরা যে আরএসি অডিট বা হচ্ছে নিরাপন অডিট বা হচ্ছে টেকনিক্যাল অডিট, এগুলো নাম শুনলেই আমরা মনে করেন ঘাবড়ে পড়ি, অনেকে ভেঙে পড়ে। আমরা বড় বড় সেক্টরে দেখেছি এরকম যে যখন এই ধরনের কথা শুনে তখন মনে আল্লাহ আমি কি করলাম, এটা তো শুনিনি। কারণ আপনি তো প্রপার ভাবে জানেন না যে ওরা কি চায়, অ্যাকচুয়ালি জানেন না, সেই জন্য আপনি এভাবে কষ্ট পাচ্ছেন বা আপনি বুঝতেছেন না। দেখেন আরএসি চেক লিস্ট আছে একটা নির্দিষ্ট, ঠিক আছে? ওনারা কি নিয়ে কাজ করে ইলেকট্রিক্যাল পার্ট গুলো, সেটা যদি আপনি ওই অনুযায়ী যদি আপনি রেডি করে রাখেন তাহলে কি আপনার প্যারা থাকবে? নিরাপন অনুযায়ী আপনি রেডি করলেন। এখন প্রশ্ন হচ্ছে যে আরএসির কি বা হচ্ছে নিরাপনের কি নির্দিষ্ট মন গড়া কোনো নিয়ম আছে? তাদের কি কোনো নিয়ম, কোনো ইলেকট্রিক্যাল রুলস রেগুলেশন দেওয়ার কি তাদের কোনো ক্ষমতা আছে? না, তাদের কোনো ক্ষমতা নাই। মানে ওনারা হচ্ছে মনিটরিং একটা টিম, ঠিক আছে, সেফটি পারপাস বিষয়গুলোকে মনিটরিং করে। ওনাদের একটা নির্দিষ্ট কোনো নিয়ম দেওয়ার তাদের কোনো ক্ষমতা নাই, তারা কোনো স্ট্যান্ডার্ড গাইডলাইন না, তারা কি মনিটরিং করবে। এখন আমাদের এখানে অনেকে ইঞ্জিনিয়ার আমরা বুঝি না, বলে যে এটা আরএসির নিয়ম, আমরাও বলি বা হচ্ছে এটা আরএসি বলছে এভাবে তাই করতে হবে, বিষয়টা না। আরএসি কোনোদিন বলে না যে এটা করতে হবে, তাহলে কে বলে? হ্যাঁ, আরএসির মাধ্যমেই বলে। আরএসি যেটা বলে বা বিভিন্ন টেকনিক্যাল অডিট যেটা বলে যে ভাই তুমি একটা সাবস্টেশন করবা, তুমি ধরেন আমি সাবস্টেশনের কথা বলি যেখানে জুনিয়র সিনিয়র সবাই আছে, সেজন্য তুমি একটা সাবস্টেশন করবা, তোমার ইলেকট্রিক্যাল রুলস রেগুলেশন অনুযায়ী, তোমার স্ট্যান্ডার্ড অনুযায়ী তুমি করবা। বুঝেন? কিন্তু তুমি সাবস্টেশন তুমি করবা, বাট তোমার ইলেকট্রিক্যালের যে পার্ট, তুমি ইলেকট্রিক্যালের স্ট্যান্ডার্ড কমপ্লায়েন্স অনুযায়ী তুমি করবা। তাহলে এসটি কেবল ক্যালকুলেশন, বাস বার, বিবিটি, আপনার যা আছে মানে বেকার টেকার থেকে শুরু করে আপনি আপনার স্ট্যান্ডার্ড করবেন।
সিভিল যেটা করবেন আপনার এই সাবস্টেশনের পার্টে যে ওয়ালটা যেভাবে দেওয়ার সেভাবে করবেন। ফায়ারের যে ইকুইপমেন্ট এখানে থাকা দরকার আপনি থাকবেন, বয়লার রুমটা বয়লারের মতো সাজাবেন। তাহলে দেখেন এই যে কথাগুলো আমি বললাম এটা কি আরএসির কথা? না, এটা আরএসির কথা না, এটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড অনুযায়ী কথা। যে যে সেক্টরে আছেন তার স্ট্যান্ডার্ড আপনার গাইডলাইন অনুযায়ী যদি আপনি করেন, আরএসি কখনোই আপনাকে বলবে না যে আপনি এটা কেন করেছেন। তবে আরএসির যে একটা চেক লিস্ট আছে, অবশ্যই একটা চেক লিস্ট আছে, এই চেক লিস্টটা ওনারা অ্যানালাইসিস করে ওনাদের টিম এবং বাস্তব অভিজ্ঞতার আলোকে এবং আমাদের বিএনবিসি এনএফপিএ বিটিসি স্ট্যান্ডার্ড ইলেকট্রিক্যাল গাইডলাইনকে অ্যানালাইসিস করে ওরা একটা দিয়ে রয়েছে। ধরুন আপনাদেরকে আমি এখানে একটা জিনিস বুঝাই দিই যে বাসবার ক্যালকুলেশন, আমি ওই জায়গাতে যাব, তারপর এখানে একটু এটা যে বাসবার ক্যালকুলেশন কিভাবে করবেন। হ্যাঁ, তো বাসবার ক্যালকুলেশন এই যে আপনার ডেনসিটি 1 mm স্কয়ারের কতটুকু কারেন্ট নিতে পারবে, এটা হচ্ছে আপনার কি বলতেছে, কোম্পানি বলতেছে যে 1.5 অ্যাম্পিয়ার থেকে 2.3 মনে করেন, আমি এটা ভুলে গেছি লাস্টের ডিজিটটা, নিতে পারবে, নিতে পারবে। আরএসি কি বলতেছে এটাকে, এটাই কার স্ট্যান্ডার্ড? বিএনবিসি স্ট্যান্ডার্ড ধরেন, ঠিক আছে, বিএনবিসি স্ট্যান্ডার্ড বলতেছে যে তুমি 1.15 থেকে 2.3 পয়েন্ট নিতে পারবা। আরএসি কি করতেছে যে সর্বোচ্চ মানে কি, আপনার যদি 1 অ্যাম্পিয়ার কারেন্ট হয় তাহলে আপনি 1.5 অ্যাম্পিয়ারের পর্যন্ত নিতে পারবেন, এত গুণ বেশি নিতে পারবেন। তারা বলতেছে যে না, এত গুণ বেশি নিতে পারবেন 2.3। আর বিএনবিসি বলছে এটা অ্যানালাইসিস করে যে জায়গাতে যে না তুমি 1.5 দিয়ে গুণ দিবা, 1 মিলিমিটার 1.5 মিলিমিটার। তাহলে দেখেন এটা হচ্ছে আরএসির গাইডলাইনে উঠানো আছে এটা। এখন বলেন তো এই আরএসি যে 1.55 কোথা থেকে পেলো? উনি হচ্ছে এই আপনার বাসবারের স্ট্যান্ডার্ড থেকে বিএনবিসি বা আপনার যে গাইডলাইন বলতেছে সর্বোচ্চটা না নিয়ে সর্বনিম্ন নিয়েছে। মানে অ্যাকচুয়ালি আপনার একটা মনে করেন একটা পাত্র আছে যে এখানে 10 কেজি আপনি নিতে পারবেন এই পলি ব্যাগে, কিন্তু আপনি নিবেন এটাতে আপনার 6 কেজি। 6 কেজি নিলে এটা আপনার ইজিলি আপনার ছিড়বে না, সেফটিটা হাই হলো। এই আরএসি এই কাজটাই করে, ঠিক আছে। সকল স্ট্যান্ডার্ড আমাদের গাইডলাইনকে ওনাদের একটা নির্দিষ্ট একটা টিম আছে সুন্দর, যেহেতু এই কাজ নিয়ে কাজ করে ইলেকট্রিক্যালের বা যে যে ডিপার্টমেন্ট এক্সপার্ট আছে তারা একটা অ্যানালাইসিস করে আমাদের গাইডলাইনের উপরে, যার যার গাইডলাইনের উপরে একটা গাইড মানে দেয় যে তুমি এই কাজটা এভাবে করবা। দেখেন তাহলে আরএসি কি করলো আমাদেরকে, বা একট বলেন বা নিরাপন বলেন, ওই সংস্থাগুলো এসে আমাদেরকে আরো সহজ করে দিল যে আপনার বিএনবিসি বা এনএফপি ঘাটাঘাটির দরকার নাই, আমাদের এই লিস্ট অনুযায়ী আপনি করবেন। কিন্তু এখানে আমার একটা কিন্তু আছে, যে ধরেন আপনি আরএনডি সেক্টরে করলেন, আরএসি গাইডলাইন ফলো করলেন, আপনি প্যাকেজিং এ যাবেন, আপনি ওই যে ইউনিলিভারের কোম্পানিতে চাকরি করতে যাবেন, আপনি ব্রিটিশ আমেরিকান টোবাকোতে চাকরি করতে যাবেন, তখন কি আরএসি তারা চিনে না? তারা ইলেকট্রিক্যাল কমপ্লেন্ট চিনে, ইলেকট্রিক্যাল গাইডলাইন চিনে। দেখেন মজার বিষয়টা, তাহলে আপনি প্রথমে যদি টেন আপ এরকম হয়ে যান যে আমি আমার ইলেকট্রিক্যাল গাইড অনুযায়ী আমি আমার কাজগুলোকে আমি শিখে ফেলেছি, তাহলে আপনি বাংলাদেশে না, আপনি দেশের বাইরেও যদি যান তাহলে আপনি কাজ করতে পারবেন একবারে বুক ফুলিয়ে, যেটা হচ্ছে কি হচ্ছে না এটা কনফিউজের কোনো জায়গা নাই। দেখেন আপনি আমি যদি প্রপার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে চাই তাহলে কি করতে হবে, প্রপারভাবে গাইডলাইন মেনটেন করেই আপনাকে আগাতে হবে। তো দেখেন এখানে আরইসি কি চাইছে, আমরা তো নিরাপত্তা দেখেছি, আরইসি চাইছে ইএলডি চাই, এসএলডি চাই, এলপিএস ডিজাইন, লোড ক্যালকুলেশন, আর্টপিট রেজিস্ট্যান্ট টেস্ট রিপোর্ট, কেবল ইনসুলেন্স টেস্ট রিপোর্ট, ইলেকট্রিক্যাল সেফটি ট্রেনিং, ট্রান্সফরমার টেস্ট, থার্মোগ্রাফি, সিস্টেম আর্থিং রেজিস্ট্যান্ট টেস্ট, প্রিভেন্টিভ মেইনটেনেন্স, লট অফ পলিসি ডিভিজেন। আপনি মজার বিষয় দেখছেন যে নিরাপদ যেটি যাচ্ছে অলমোস্ট এখানেও যাচ্ছে, হয়তো বা ভাষাগুলো দুই একটা চেঞ্জ হয়েছে, ঠিক আছে। এখন মজার জায়গাটা হচ্ছে এটা যে আপনি যে জিনিসটি আপনার ইন্ডাস্ট্রিতে আপনি ইউজ করতেছেন, মেনটেন করতেছেন, ওই জিনিসটি যদি আপনি আপনার নিয়ম অনুযায়ী সাজান কেউ আপনার ভুল করতে পারবে না। ধরেন আপনি এসএলডি, এসএলডি মানে কি সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, এলপিএস মানে কি, এই যে একটা এসএলডি জানা ইঞ্জিনিয়ার, এখানে সিনিয়র পার্সন কিছু আছেন, যে একটা প্রপার এসএলডি জানা ইঞ্জিনিয়ার অনেক কিছু জানে,
গোটা ফ্যাক্টরি আপনার বাউন্ডারি লাইট থেকে শুরু করে আপনাকে এসএলডির মধ্যে সবকিছু আপনাকে নিয়ে আসতে হবে। তো সেই তো বিষয়টা হচ্ছে এরকম। এখন একজন শুধু দেখেন এই 2 নাম্বার পয়েন্টটা, আমি আপনারা যদি এরকম কেউ থাকেন, এই 2 নাম্বার পয়েন্টটা যদি কেউ প্রপার ভাবে জানেন, তো প্রপার ভাবে জানেন আপনি অনেক কিছু জানেন, অনেক কিছু জানেন, রিয়েলি অনেক কিছু জানেন। এখন বাংলাদেশে বলুন ভাই আমি জানি অমুক জানি, ভাই আপনি জানেন কতটুকু জানেন? আপনার আপনার এসএলডিটা কি মানে আরএসসি তে বা বিভিন্ন জায়গায় অ্যাপ্রুভ হবে, বা ইন্ডাস্ট্রিতে আমি কি এটা থ্রো করতে পারবো? যদি না পারি তাহলে কোনো কাজ হলো না। কারণ প্রফেশনাল লাইফে এস আর নো মধ্যখানে কোনো শব্দ থাকে না প্রিয় ভাইরা, যে আপনি পারবেন পারবেন না। আমি পারবো, মোটামুটি পারবো। আপনার মোটামুটি নিয়ে তো আমি তো একটা এসএলডি বানিয়ে দিলেন, আমি মনে করেন একটা কোম্পানির কাজ পেয়েছি, যে এসএলডি পেয়েছি, তো আপনাকে আমি বললাম হ্যাঁ পারেন, তো আপনি কাজ করেন বা আমার কোম্পানিতে আসেন, অ্যাডভান্টেজে জয়েন করেন। আপনি এমন একটা এসএলডি বানিয়ে দিলেন যে এসএলডিটা যদি আমি দিই, আমি মানে মানে এটা হয়নি, ফেল করবো, অডিট ফেল করবে, না হলে হচ্ছে আপনার কোনো কিছুই হয়নি, লোড ক্যালকুলেশন ঠিক হয়নি, আপনার কেবল ক্যালকুলেশন ঠিক হয়নি, বেকার ক্যালকুলেশন ঠিক হয়নি, তাহলে এই এসএলডিটা দিয়ে আপনি হয় ধরেন অনেক কষ্ট করেছেন, আমি জানি এসএলডিতে কোনো কাজে আসবে না। প্রফেশনাল লাইফে, আপনার প্রফেশনাল লাইফে এস আর নো এর মধ্যখানে কোনো ওয়ার্ড না, পারছেন নাহলে পারেন না। ধরেন একটা মেশিন আপনি ঠিক করে এসেছি, আপনি আমাকে অ্যাডভান্টেজে আপনি নিয়ে গেছেন, আপনার ফ্যাক্টরিতে একটা মেশিন ঠিক করছেন, মেশিনটা 1 ঘন্টা চলে, 2 ঘন্টা অফ থাকে, রেস্ট নেই, চলে না। আপনি কি বলবেন যে অ্যাডভান্টেজ ইঞ্জিনিয়ার গুড? কখনোই বলবেন না, আপনি আরো গালিগালাজ করবেন। তো এই প্রফেশনাল লাইফে আপনার হয়েছে নাহলে হয়নি, এর মাঝখানে কোনো শব্দ থাকে না। আচ্ছা, এখানে কিছু ডেমো কোশ্চেন ক্রিয়েট করেছি, দেখেন একদম মানে একদম পোর টাইপের কোশ্চেন গুলো। এখন আমি বলবো যে খুবই খুবই, এখানে অনেক সিনিয়র পার্সন আছেন, আমাদের সম্মানিত আলামিন ভাইও আছেন, হ্যাঁ ধন্যবাদ আপনাকে, যে অনেক কিছু জন আছে যে দেখেন এটা একদম মানে ইজি কোশ্চেন। এখন ইজি কোশ্চেনের ভিতরে আমি একটু পড়বো, আপনি কয়টা পারবেন আপনার নিজকে আপনি প্রশ্ন করবেন। এই ধরনের কোশ্চেন মানে অনেক ছোট কোশ্চেন, ইজি কোশ্চেন, তো এটির মধ্যে আপনি কয়টা পারবেন এটা আপনি একটু যাচাই করুন। ধরেন বাসবার ক্যালকুলেশন কিভাবে করবেন, কেবল ক্যালকুলেশন কিভাবে করবেন, এসটিএলটির লোড ক্যালকুলেশন কিভাবে করবেন, ট্রান্সফরমার ক্যালকুলেশন কিভাবে করবেন, লোড কত প্রকার, পাওয়ার ফ্যাক্টর ক্যালকুলেশন কিভাবে করবেন, এসিবি বিসিবি কোনটা কখন ব্যবহার করা হয় কোথায়, তিন ফেজের মধ্যবর্তী গ্যাপ কত, যে বাসবার গুলা যে থাকে এটার গ্যাপ কত থাকবে, এমসিসিবি এর সেট পয়েন্ট কিভাবে নির্ধারণ করবেন, আপনাদের একটা ভিডিও দেখাচ্ছিলাম 4 মিনিটের, সময় হলে আপনি অ্যাডভান্টেজ একটু দেখে নিন। ট্রান্সফর্ম আর্থিং এ কয়টা দিবেন, আর্থিং ক্যালকুলেশন চলে আসলো, জেনারেটর আর্থিং কয়টা দিবেন, এলটি আর্থিং কয়টা দিবেন, এসটির আর্থিং কয়টা দিবেন, আর্থিং এর কেবল কেবল কিভাবে নির্ধারণ করবেন, সিস্টেম আর্থিং এর ডিসটেন্সের মান কত হওয়া উচিত, আর্থিং এর কেবল ফেজের কত পার্সেন্ট হতে হবে, এলপিএস এর রেজিস্ট্যান্সের মান কত হওয়া উচিত, এলপিএস এর বোরিং কত ফিট হতে হবে, সিস্টেম আর্থিং এর বোরিং কত হওয়া উচিত, এলপিএস আর্থিং এর সর্বনিম্ন মান কত হওয়া উচিত, ফিট কি, সিস্টেম আর্থিং রডের কপার রডের সাইজ কত হওয়া উচিত, এলপিএস কপার রডের মান কত হওয়া উচিত, আরএসির কাজ কি, এটা হয়তো এখন পারবেন যারা নতুন, আর পুরাতনরা পারবেন। থার্মোগ্রাফি কি, থার্মোগ্রাফির কয়টা স্টেজ থাকে, কেবল ইনসুলেন্সের রেজিস্ট্যান্সের মান কত মেগার উপরে হতে হবে সর্বনিম্ন, আরএসসি এবং অ্যালায়েন্সের ফ্যাক্টরিতে কেন প্রয়োজন। দেখেন এই যে আমি ডেমো কোশ্চিনটি আপনাদের এখানে আলোচনা করলাম, এখন এই কোশ্চিনটি যদি আপনি মনে করেন 5টা পারেন, 2টা পারেন, বা 50% পারেন, বা 30% পারেন, বা 100% পারেন, এটা আমি আবার বলছি এগুলো খুবই নগণ্য প্রশ্ন, ছোট প্রশ্ন, আরো আপনাকে ডিপলি কিছু অ্যান্সার দিতে হবে। এখন দেখেন এই জিনিসগুলো আপনি না পারলে আপনি ফ্যাক্টরিতে ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করবেন কিভাবে, আর চাকরির জন্য আপনি কিভাবে নিজেকে এগিয়ে এগিয়ে নিয়ে যাবেন। অনেকে প্রশ্ন হতে পারে যারা ফ্যাক্টরিতে চাকরি করছেন, যে ভাই এগুলা কি আগে শেখা যায়? অবশ্যই শেখা যায়, 100% শেখা যায়। টোল ক্যালকুলেশন, বাসবার ক্যালকুলেশন ফ্যাক্টরিতে চাকরি করেই শিখতে হবে, এটা কি বলছে আপনাকে? ঠিক আছে, মনে করেন এই পিটটা কি, এর পিট মানে কি, এটা আপনাকে ফ্যাক্টরিতে চাকরি করার পর 10 বছর শিখতে হবে, কে বলছে? এটা এমসিজিবি সেট পয়েন্ট কিভাবে নির্ধারণ করতে হয়, এটা চাকরি করে শিখতে হবে 5 বছর?
এটা শেখা যায়, আর্থিং ক্যালকুলেশন এগুলো সবই শেখা যায়। হ্যাঁ, চাকরি করে আপনি শিখবেন, আরো অনেক কিছু শেখার আছে। কিছু জিনিস কিছু জিনিস যদি আপনি আপনি আগে থেকেই, আপনি এখন বলতে পারেন যে ভাই যে 10 বছর 12 বছর 5 বছর যারা চাকরি করছে এগুলো নিয়ে আপনার কাছে বা অন্য কারো কাছে আপনি শিখে এগুলো সব পেরে যাবেন না ভাই, এটা কখনো কেউ চায় না যে আপনি আমার সমান পারেন বা আপনার সমান আমি পারি, এটা চায় না। আমার কথা হচ্ছে যে আপনি ধরেন আমার বস, আপনি ডিজিএম, আমি আপনার এখানে ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করতেছি, আমি ইলেকট্রিক্যাল অটোক্যাড করবো, ডিজিএম বা ম্যানেজার তার অটোক্যাড করবে না। আপনি আমার ল্যাঙ্গুয়েজ গুলো বুঝেন যে আমি আর এসে নিজে একটা ডিভিতে সাজাতে হয় বা কিছু করতে হয়, এই জিনিসগুলো আপনি বুঝেন, তাহলে তো আনা, ঠিক আছে না? তো আপনাকে তো এরকম করতে হবে না যে জিএম যতটুকু বুঝছে বা ম্যানেজার যতটুকু বুঝেছে আপনাকে ততটুকু বুঝতে হবে। ম্যানেজারের সাথে কাজ করার জন্য ভাঁজ মিলিয়ে আপনি ওনার ল্যাঙ্গুয়েজ মানে ওয়ার্ক ল্যাঙ্গুয়েজ যদি আপনি বুঝেন, গুড গুড ম্যান, এবং আপনি এগিয়ে যাবেন। ঠিক আছে? আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? আলমিন ভাই মেসেজ দিয়েছিলেন। আমার কথা কি নেট প্রবলেম? একটু সাউন্ড দিবেন প্লিজ বা লিখবেন। আচ্ছা, না, শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। আলম ভাই আপনার নেটের প্রবলেম। না, আমরা শুনতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। তো আপনাদের সময় নষ্ট করব, দেখেন এখানে আমার ফ্লো চার্ট দিয়েছে একটা, হয়তো আপনারা যারা সিনিয়র পার্সন আছেন আমাকে একটু সাপোর্ট দিন যে ঠিক বলছি কিনা। আমি সাবস্টেশন নিয়ে কথা বলি, যেহেতু এখানে জুনিয়র সিনিয়র সবাই যুক্ত হয়। দেখেন, এটা একটা সাবস্টেশন, মনে করেন ইনস্টল হচ্ছে। মজার বিষয় দেখেন, একটা মানুষ জয়েন করলো এখানে, তো জয়েন করার পর কি হলো, একটা যে কোনো ফ্যাক্টরিতে 2 মাস 3 মাস 15 দিন এরকম একটা থাকে যে আপনি ঘুরেন দেখবেন। মনে করেন আপনার কোম্পানি আমি জয়েন করলাম, 15 দিন হতে পারে, 1 মাস হতে পারে, ঘুরে ঘুরে দেখতেছি শুনতেছি মানুষদের সাথে। এটা একাধ কোম্পানি একাধ রকম। আর এই একজন লিখছেন যে ফ্রেশ গ্রাজুয়েশন কিভাবে করুন, আপনাদের জন্য বলছি। আপনার এগুলা কাজ যেখানে ইচ্ছা আপনি শিখেন, শিখে নিজের সিভিটাকে আপনি তৈরি করেন, আপনি মজা পাবেন। আর এই কথাগুলো নিয়ে আমি লাস্টে কথা বলবো, ইনশাল্লাহ আপনি থাকবেন। তো দেখেন, একজন জুনিয়র ইঞ্জিনিয়ার জয়েন করলো, তাতে আপনি কি পজিশনে জয়েন করলেন সেটা ব্যাপার না। আপনার নাম ঠিকানা 15 দিন গেল, যাওয়ার পরে আমরা সবসময় বলি, আমি এই চারটা বোঝার সময় যে আমরা উল্টা পথে চলি। কেমন উল্টা পথে চলি? এটা যাওয়ার পরে আমাকে বলবে সোহেল সাহেব যাও, কোথায় যাব? এখানে। তখন আমাকে ফোরম্যান নিয়ে যেতে পারে, আমাকে ইঞ্জিনিয়ার নিয়ে যেতে পারে, ফ্লোর ইনচার্জ নিয়ে যেতে পারে। মনে করেন ম্যানেজার বললো যে যান, এখান থেকে যায় আমি এখানে আসলাম। আচ্ছা, এখানে কি হচ্ছে? এখানে ট্রান্সফরমার রুম হচ্ছে, এখানে এলটি প্যানেল হচ্ছে, এখানে এসটি প্যানেল হচ্ছে, পিএফআই হচ্ছে, এরকম হচ্ছে। এখন মনে করেন আপনি বিএসসি ইঞ্জিনিয়ার, আপনি ফ্রেশার জয়েন করেছেন বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার জয়েন করেছেন, কোথা থেকে লেখাপড়া করেছেন বড় বিষয় না, আপনি কতটুকু অর্জন করেছেন এটা বড়। এখন আপনাকে এখানে একটা চেয়ার দিবে আর একটা টেবিল, এখানে এখানে একটা টেবিল, বসে বসে আপনার এখানে আপনি মনিটরিং করবেন যে কি হচ্ছে। বাংলাদেশ কি এরকম জব বা পৃথিবীতে কোথাও নাই, বাংলাদেশ না, এরকম কোনো ইঞ্জিনিয়ারদের জন্য কোনো জব নাই। তাহলে ভাই, আপনি একজন গ্র্যাজুয়েট, যেখান থেকে ডুয়েট থেকে পাস করেন, বুয়েট থেকে করেন আর বেসরকারি থেকে করেন, এখানে এসে দেখবেনটা কি, আপনি কাজটা কি আপনার? মানে এই সাব স্টেশনে ইনস্টলেশন চলতেছে, এখানে আপনাকে পাঠিয়ে দিল আপনার বস। এখন দেখে দেখে কাজ শেখা শুরু করলেন আপনি, যে ট্রান্সফরমারটা এখানে বসাচ্ছে, এখানে এলটি বসাচ্ছে, এখানে এসটি বসাচ্ছে, এখানে মিটারিং করতেছে, এখানে কেবল টানতেছে, দেখছে। এখন আপনি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে দেখবেন? না। কি করতে হবে, ওয়ার্কারের মতো এদের সাথে আপনার কাজ করতে হবে। এটা কোনো সমস্যা নাই, কাজ ছোট না, কাজ করার কোনো সমস্যা নাই। কিন্তু প্রথমে আসলেই আমি ইনস্টলেশনের কাজ আমি শেখা শুরু করলাম বা দেখা শুরু করলাম। মানে আমার কথা ছিল যে রুলস রেগুলেশন আমি জানবো, তারপর হচ্ছে আপনার তারপরে এখানে যাব বা ডিজাইন জানবো। এই এগুলো করলেই তো ভালো ছিল, যে আমাকে ট্রেন আপ করে 6 মাস আমাকে ট্রেনিং করে সবকিছু। যেমন সরকারি জব গুলাতে কি হয়, আপনি বিটিসিএল এ টিকছেন, আপনি পিডব্লিউডি টিকছেন, ওখানে আপনাকে 6 মাসে আপনাকে বা 1 বছরে মেট্রো রেল টিকছেন, আপনাকে ট্রেন আপ করাচ্ছে, তারপর আপনাকে ফিল্ডে দিচ্ছে। বেসরকারি চাকরিতে কি আপনার প্রথমে ফিল্ডে বানায়। এটা হচ্ছে আপনি যখন দেখে দেখে কাজ শিখবেন, এই দেখে দেখে কাজ শিখতে যা দেখবেন 5 থেকে 10 বছর আমাদের জীবন থেকে হারিয়ে যায়। 14 ঘন্টা ডিউটি, 12 ঘন্টা ডিউটি, ইঞ্জিনিয়ারিং যে একটা দেমাগ ছিল বা ইঞ্জিনিয়ারিং যে একটা মানে গুড একটা প্রফেশন নিয়ে কাজ করতেছিলাম, ওটাকে অনেকে হারিয়ে ওনলি ফর ওয়ার্কারে পরিণত হয়। তো এখান থেকে পরিত্রাণের উপায় কি? পরিত্রাণের উপায় হচ্ছে ভাই, আমার পরামর্শ,
এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, আপনাদের সাথে নাও মিলতে পারে। এখানে আপনি ওয়ার্কারের মতো কাজ করতেছেন, কোনো সমস্যা নেই, গুড, কাজকে কোনো ছোট বলতে হবে না। এই যে সাব স্টেশনটা বসতেছে, ট্রান্সফরমার রুম, এলটি, যত কিছু ইকুইপমেন্ট বা পয়েন্ট গুলো আছে আমাদের বাসবার থেকে শুরু করে, এটা নিয়ে আপনাকে গোপনে আপনার রুমে, আপনার বসের রুমে, আপনার মোবাইলে এটা স্টাডি করতে হবে, কেন হচ্ছে, কে হচ্ছে এটা। তাহলে আপনি যারা চাকরিতে জয়েন করে ফেলছেন, ভালো কিছু করবেন, এবং প্রত্যেকটা সেক্টরের কথা বলছি, এসএলডি, ইএলডি, এলপিএস, ডিজাইন, থার্মোগ্রাফ, সব করতে হবে, তাহলে আপনি এগিয়ে যাবেন। আর একটা যদি সুযোগ থাকে, যারা জব করতেছেন, তারা আমাদের মতো প্রতিষ্ঠান, অনেক প্রতিষ্ঠান এই ধরনের কোর্স করাই, আরএস নিরাপন নিয়ে অলমোস্ট আমি অনেকদিন থেকে এগুলো নিয়ে কাজ করি এবং এই কোর্স করাই। 32তম ব্যাচ চলবে কিছুদিন পর। তো দেখেন, এই উল্টা দিক থেকে যাওয়ার কারণে আমাদের গ্রোথটা নষ্ট হয়ে যায়। তো আমি সবসময় বলি যে আপনাকে এদিক থেকে আসতে হবে, যে রুলস রেগুলেশন কি, বিএনপিসি, এনএফপি, এবিডিসি স্ট্যান্ডার্ড গুলো, তারপর হচ্ছে ডিজাইন শিখলেন, ইলেকট্রিক্যাল অটোক্যাড শিখতে পাই 1 মাস সময় লাগে না, আপনি সুন্দর শিখতে পারবেন। তারপরে আপনি ইনস্টলেশন কাজগুলো দেখতেছেন, তাহলে দেখেন এই যে কাজগুলো যদি আপনি জানেন, আর এই জায়গাটাতে যদি আপনি যে কাজে যান, তখন সবকিছু কিন্তু আপনার চোখের সামনে জল জল করে জ্বলবে, মানে আননোন কিছু থাকবে না। এখন যখনই আননোন থাকবে না, যে একটা ট্রান্সফরমার রুম চারিদিকে কতটুকু জায়গায় স্পেস থাকতে হবে, 1 মিটার বা কতখানি, এটা আপনার জানা আছে। তাহলে দেখেন, ইনস্টলেশনে যদি আপনি এই কাজগুলো দায়িত্ব না পাই, যে ডিজাইনের দায়িত্ব পাই না, আমি শুধু ইনস্টলের কাজ করতেছি, সামহাও থার্ড পার্টি বা যেই করুক না কেন, কোনো যদি ভুল করে, সেটা আপনার চোখে একদম ধরে দেবেন। এখন দেখেন, প্রথমে পাকনামি করার দরকার নাই। আপনি ধরেন আপনার আন্ডারে আমি চাকরি করতেছি, একটা এসএলডি করেছে থার্ড পার্টি বা ফ্যাক্টরি কিছু করেছে, আমি এই জিনিসগুলো বলতে পারতেছি, স্যার এই প্রবলেম গুলা হয়েছে, বা এটা মনে হচ্ছে হয়নি, বা এটা এভাবে করলে ভালো হবে। তো আমার বসকে যদি আমি এরকম সাপোর্ট দিতে পারি, বা আমার জুনিয়রকে দিতে পারি, বা আমার সহকলিগকে দিতে পারি, তাহলে তো আমি ভাই এগিয়ে যাবো। থার্ড পার্টি একটা কাজ করে গেছে, সেই জিনিসগুলো আমি বুঝতে পারতেছি যে না, এটা হয়নি, এটা প্রপার হয়নি, তখনই তো আপনি অন্য থেকে এগিয়ে যাবেন। আর গতানুগতিক যদি আপনি যান আর আসেন, বা আপনি যে হলেন না কেন, তাহলে তো গতানুগতিক ওই যে দেখবেন যে ফ্যাক্টরিতে 4 বছর চাকরি করার পর 1000 টাকা বেতন বাড়েনি, 300 টাকা বেতন বাড়ছে, 200 টাকা বেতন বাড়ছে, অহরহ এরকম আছে, আমি দেখেছি। ঠিক আছে, এবং একই ফ্যাক্টরিতে আমরা 15,000, 20,000, 30,000 টাকা বেতন বাড়ছে, এরকম অনেক আছে। এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করতেছে যে আপনি কিভাবে ইঞ্জিনিয়ারিং, যেটা গুড প্রফেশন, একটা সার্ভিস, এটাকে আপনি কিভাবে আপনি নিয়ে যাচ্ছেন, প্রিয় ভাই। আচ্ছা, তারপরে দেখেন এই যে প্রজেক্ট ভিজিট আর ডাটা নোট, এটা কি, কাজটা কি? এখন একটা ইঞ্জিনিয়ার ধরেন আপনাকে একাধিক কোম্পানি থাকে বা কোনো জায়গাতে আপনাকে পাঠালো যে আপনি সাব স্টেশনটা বা ফ্যাক্টরিটা ভিজিট করে আসেন, তার মানে এরকম না যে আপনি সেখানে যাবেন, কয়েকটা ছবি তুলবেন, যে চলে আসবেন। ওখানে আপনাকে যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যদি আপনি হন, ইলেকট্রিক্যালের প্রপার বিষয়গুলো আপনার কিভাবে হয়েছে এবং কি প্রবলেম, এখন কতটুকু সময় নিয়ে আপনি ভিজিট করতেছেন, তার উপর ডিপেন্ড করে আপনাকে একটা রিপোর্ট সাজাতে হবে। ধরেন আপনি খুব কম টাইম পেয়েছেন, তাহলে মেজর মেজর যে প্রবলেম গুলো আছে, সেগুলো আপনাকে নোট ডাউন করতে হবে। আর যদি আপনি বেশি টাইম পান, তাহলে আপনাকে খুঁটিনাটি বিষয়গুলো আপনাকে দেখতে হবে। এখন কথা হচ্ছে যে আপনি যদি না বুঝেন যে এখানে কি প্রয়োজন, ওই যে একটা, আমার নানু হচ্ছে একটা ডক্টর, তো আমার আম্মু বলছিল যে আচ্ছা, আপনার এক্স রে দেখলেই আপনারা বুঝতে পারেন কিভাবে। ঠিক আছে, তো আমার নানাকে প্রশ্ন করছিল, তো উনি বলতেছিল যে বাবা, তুমি অনেক রাত মানে ঘুমিয়ে কাটাও, আর আমি সেগুলো স্টাডি করি। ঠিক আছে, তো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি মানে কথা, যে আপনি যদি ওই বিষয়ে না জানেন, যেমন যারা ডক্টর, আমাদের ইঞ্জিনিয়ারিং কোনো কাজে ওরা জানবে না, যতই মেধাবী হোক না কেন। তারপর আমি কিছু কিছু জায়গাতে বলে বলে রাখি এরকম যে আপনার ডক্টররা, আপনি ইঞ্জিনিয়ার, আপনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আপনি সফল হতে চান, আপনি পরামর্শ নিচ্ছেন বুয়েট ইঞ্জিনিয়ারের কাছে। বুয়েট ইঞ্জিনিয়ার কি আপনার স্ট্রাগলটা বুঝে? মানে বুয়েট ইঞ্জিনিয়ার ছোট পরামর্শ দিতে পারবে না, বিষয়টা এরকম আমি বলতেছি না, আবার কেউ মাইন্ড করিয়েন। আমি বলছি বুয়েট ইঞ্জিনিয়ার তো ওনারা তো আমেরিকা, ইউরোপ নিয়ে ভাবতেছে, বড় প্রজেক্ট নিয়ে ভাবতেছে, আর আপনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আপনাকে একটু স্টেপ বাই স্টেপ আপনাকে আগাইতে হবে, আপনি ছোটও না। ঠিক আছে, তো যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার করেছে, বিএসসি করেছে, তাদের কাছে আপনি পরামর্শ নিলে আমার মনে হয় যে
আহ, বেশি এটা কাজে লাগবে। তাদের কাছেও নিবেন, কিন্তু এটা আপনি একজন ইঞ্জিনিয়ার, যদি ডক্টরের কাছে আপনি যে পরামর্শ নেন যে ভাই আপনি তো আহ, ভালো, আপনি ঢাকা মেডিকেলে পড়ছেন, আমার পরামর্শ দেন যে আমি ইঞ্জিনিয়ারিং সেক্টরে কিভাবে আমি ভালো কিছু করতে পারি, এটা কখনোই না। তো যাকে, যেই প্রফেশনে আপনি যেতে চান, ওই প্রফেশনে যে সাকসেস হয়েছে আপনার স্ট্রাগল করে আপনার জায়গা থেকে, ওই জায়গাতে যদি আপনি পরামর্শ নিন তাহলে আপনার জন্য বেশি কাজে লাগবে। এখন ধরেন একজন যে কোটিপতি ছেলে, ওকে যদি আপনি বলেন যে দোস্ত আমি বিজনেস করবো, কি করতে চাই, কি করবো, বললো হ্যাঁ বিজনেস করো, এই যে 5 কোটি টাকার এটা প্রজেক্ট আছে, এটা নিয়ে নাও। তো আপনার কি 5 কোটি টাকা আছে? আপনাকে জানতে হবে যদি আপনার আছে লাখ টাকা, লাখ টাকা দিয়ে কে সফল হয়েছে, তার কাছে আপনি যাবেন যে ভাই আমার 1 লক্ষ টাকা আছে, আপনি তো ব্যবসা বাণিজ্য করেছেন, আমি কি করে এই লাখ টাকাকে আমি কোটি টাকাতে রূপান্তর করতে পারি, আমার বুদ্ধিটা, আমার বুদ্ধিটা কাজে লাগবে, তাই না? তো যাই হোক, এই জায়গাতে যে আপনি ভিজিট করবেন কিভাবে, যে ফার্স্ট অফ অল দেখবেন লুকিং গুড, এটা ভাঙা, এটা নষ্ট, এটাও এরকম টাইপের যেন না থাকে, একটা ইস্যু। আরেকটা হচ্ছে দেখবেন আপনি যে আমাদের যে মেজারমেন্ট বা ক্যালকুলেশন যে ইস্যুগুলো আছে, যেমন বাসবার আছে, বেকার আছে, কেবল আছে, এই জিনিসগুলো ঠিক আছে কিনা। ধরেন এটা হচ্ছে 400 অ্যাম্পিয়ারের, 400 অ্যাম্পিয়ার অনুযায়ী ইনকামিং আউটগোয়িং এর সকল বিষয়গুলো ঠিক আছে কিনা সেটা দেখতে হবে। এখানে হচ্ছে ডোর আর্থিং লাগবে, এখানে হচ্ছে আপনার ম্যাট লাগবে, এখানে হচ্ছে আপনার এসএলডি থাকতে হবে, ডিবি চেক লিস্ট থাকতে হবে, ফার্স্ট এড থাকতে হবে, ডেঞ্জার সাইন থাকতে হবে। এই যে 1 2 3 4 5 যে বিষয়গুলো একটা আপনার ডিবির পাশে থাকা দরকার, এগুলো আছে কিনা সেগুলো আপনাকে দেখতে হবে। তারপর হচ্ছে আপনার সাফিসিয়েন্ট আলো আছে কিনা, ওয়ার হিট হচ্ছে কিনা। এই যে জিনিসগুলো আমি বললাম একটা সাবস্টেশন রুমে, ক্যালকুলেশন পার্ট এবং হচ্ছে ফিজিক্যালি লুকিং গুড। তারপর হচ্ছে আপনার ইজি অ্যাক্সেস আছে কিনা, ঠিক আছে, তারপর হচ্ছে আপনার ট্রান্সফার দিকে সাফিসিয়েন্ট জায়গা আছে কিনা। এই প্রত্যেকটা পার্ট আপনাকে দেখে নোট ডাউন করতে হবে। একটা অডিটর যে এগুলোই দেখে, ঠিক আছে। তো এই কথাগুলো জানেন যে মেন বেকার ক্যাপাসিটি, মেন ইনপুট কেবল, নিউট্রাল, আর্থিং, তারপর মেন বাসবার সাইজ, মেন লিঙ্ক কেবল এবং বাসবার কেবল সিলেকশন। এই কয়েকটা আমি এখানে নোট করে রাখছি। আচ্ছা ভাইয়া, লকআউট টাকআউটের ব্যাপারে বলবো একটু প্লিজ। তো দেখেন এখন একটু লেখাপড়াতে আসি ছোট্ট করে, যে এবিসি লাইসেন্স বলেন বা বিভিন্ন জায়গাতে যারা যুক্ত হয়েছেন, দেখেন অনেকে চলে যাচ্ছেন আসতেছেন, আপনাদেরকে আমি বলতেছি যে এই সেমিনারটা আমার শুধু অনলি ফর মার্কেটিং সেমিনার না। মানে কেউ মানে কিভাবে নেবেন আমি জানি না, এটা তো টোটালি আমি চেষ্টা করি যে মেনটেন্সের যা পার্ট গুলো আছে সবগুলো আলোচনা করার 1-1.5 ঘন্টাতে। এই জিনিসগুলো চেষ্টা করি। আপনারা মানে ভর্তি হতে হবে বিষয়টা এরকম না। আমি সবসময় যেটা বলি, এখান থেকে যদি কিছু পাওয়ার হয় আপনি সেটা নোট ডাউন করবেন। আর আপনি যদি বলতে চান কিছু যে ভাই আমি এই পার্টটা নিয়ে কথা বলতে চাই, আপনাকে হোস্ট করে দেব আমি, আমরা শুনবো সবাই। আমি এই ধরনের ইঞ্জিনিয়ার ভাইদেরকে আমি চাই যে আপনারা আমাদের সেমিনারে আসেন। যে আপনি আজকে এখন থেকে যদি মনে করেন যে সবাই আমি এই পার্টটা আলোচনা করতে চাই, মোস্ট ওয়েলকাম। আচ্ছা, তো দেখেন ট্রান্সফরমারের সাইডে একটা খুব কমন কোশ্চিন হয় যে দুইটা আমাদের পার্ট আছে, এলটি হচ্ছে এসটি, কোন সাইডে কি কানেকশন দেওয়া হয়। তো আমরা আসলে লেখাপড়া তো সবাই করে ভাই, কিন্তু এটা মনে থাকে না। মনে থাকে কিভাবে টেকনিক গুলো অবলম্বন করতে হবে আমাদেরকে। দেখেন স্টেপ ডাউন ট্রান্সফরমারের প্রাইমারি সাইড কানেক্টেড উইথ ডেল্টা কানেকশন, এটা ডেল্টা কানেকশন দেওয়া থাকে। সেকেন্ডারি সাইডে কানেক্টেড হচ্ছে স্টার। এই যে কথাটা বললাম স্টার আর ডেল্টা, এটা ভাই বেশিক্ষণ মনে থাকে না, এটা আমারও থাকে না, আপনারও থাকে না, সবার থাকবে না। আজকের এই ছোট্ট একটা আলোচনা থেকে ইনশাল্লাহ বলবেন না। দেখেন প্রাইমারি মানে এসটি, এসটি থেকে রেড ইয়েলো ব্লু 3টা লাইন আমাদের। এটা আপনি সাপ্লাই লাইন এ পর্যন্ত, সোর্স লাইন যেটা বা সাপ্লাই লাইন যেটা আমাদের পোল থেকে আসলো, তারপরে দেখেন ঘটনা ঘটলো কি, রেড ইয়েলো ব্লু হচ্ছে আপনার নিউট্রাল। এই যে এদিকে 4টা হলো, এদিকে 4টা হলো কেন, একটা ইস্যু। এদিকে 4টা হলো, রেড ইয়েলো ব্লু 3টা, নিউট্রাল হচ্ছে একটা। যেহেতু আমাদের ইউজার পয়েন্টটা আমরা সিঙ্গেল ফেজ ইউজ করি, 20 লাইন ইউজ করি, সেজন্য একটা ফেজ আর একটা নিউট্রাল দিয়ে আমাদের সিঙ্গেল ফেজ হয়। যদি আপনি মনে করেন যে না আমি 3 ফেজ আমার ছাড়া কোনো লাইনই নাই, তাহলে আপনার নিউট্রাল কোনো প্রয়োজনই নাই, ঠিক আছে। তো ট্রান্সফরমারটা আবার কি করলো দেখেন, এখানে ঘটনাটা কি ঘটলো। এখানে রেডে আছে 2টা কেবল, এখানে আছে একটা কেবল।
এই দুটা আলোচনা করি, এখান থেকে আমি যাবো। এখানে হর্ন গ্যাপ আছে, অনেক কিছু আছে, এত সম্ভব না আজকে। এখন দেখেন, এটা যেহেতু আমাদের তিনটা লাইন মনে রাখার জন্য, তো আমরা এই পাশে ডেল্টা যদি কল্পনা করি, আমরা এটা জানি যে ডেল্টা এভাবে যদি থাকে, আমাদের তিনটা লাইন থাকে, এই যে রেড, ইয়েলো, ব্লু, তিনটা লাইন। ঠিক আছে? তো এটা কি হয় যে তিনটা লাইন, তাহলে রেড, ইয়েলো, ব্লু তিনটা, এদিকে যেহেতু আমার চারটার প্রয়োজনই নাই, তাহলে আমার ইস্ট এখানে সবসময় কি সোর্স বা হচ্ছে এসটি তে ডেল্টা কানেকশন ইউজ করা হয়। আচ্ছা, তারপরে কি হয়, এই পাশে হচ্ছে দেখেন যেহেতু নিউট্রাল প্রয়োজন হয়, যে রেড, ইয়েলো, ব্লু, এই যে স্টার, এটা হচ্ছে স্টার, এই যে স্টারের দুইয়ের অধিক যদি কয়েল একসাথে মিলিত হয়, সেখান থেকে একটা নিউট্রাল পয়েন্ট উৎপত্তি হয়। নিউট্রাল কিভাবে উৎপত্তি হয়, এটার মাঝে মধ্যে এই ধরনের কোশ্চেন করে। এই পাশে যেহেতু নিউট্রাল প্রয়োজন, সেই জন্য এদিকে চারটা লাইন। দেখেন, এখন যদি এই আলোচনা থেকে আমি প্রশ্ন করি আপনাকে যে এই স্টার কোন দিকে আর ডেল্টা কোন দিকে, বা দুই সাইডে কোনটা, আপনি কথাটাকে মাথায় রাখতে পারেন, যেহেতু নিউট্রালের প্রয়োজন হয় এলটি সাইডে, আর স্টারে হচ্ছে আমরা নিউট্রাল পাই, সো অলওয়েজ হচ্ছে এলটি সাইডে হচ্ছে আপনার স্টার হবে, আর ডেল্টা হবে এদিকে। এখন এই টাইপের কথাবার্তা যে যে শর্ট টেকনিক অবলম্বন করতে পারেন, এটাই হবে। আর একটা দেখেন, এটা এদিকে একটা কেবল, কেন একটা কেবল, এদিকে হয় 33 কেভি, 11 কেভি আপনার লাইন হয়। এই পাশে হচ্ছে ভোল্টেজ হাই থাকে, ভোল্টেজটা হাই থাকে, আর এদিকে হচ্ছে এটাকে ডাউন করে, এটা স্টেপ ডাউন করে এদিকে সর্বোচ্চ, যেখানে দেখেন 11 কেভি ছিল, এখানে হচ্ছে 400 ভোল্ট সর্বোচ্চ। তাহলে আপনি 11,000 ভোল্টকে বা 33,000 ভোল্টকে আপনি কনভার্ট করে, আপনি যখনই 440 ভোল্টে কনভার্ট করলেন, তখন এই পাশে কারেন্টটা হয়ে যাবে হাই। তো একটা ফার্স্ট প্যারামিটার হচ্ছে যে কারেন্ট যদি বেড়ে যায়, কেবল সাইজ আপনার চেঞ্জ হয়ে যায় অনেক। তো সেই জন্য এই পাশে যে কারেন্টটা আসতেছে, যে কারেন্ট কম, ভোল্টেজ বেশি। আপনি জানেন যে ট্রান্সমিটার লাইনের একটা বড় একটা অপরচুনিটি, আমাদের লাইন লস কম হয়, আমাদের কস্টিং কম হয়, আমাদের ঝামেলা কম হয়, সেই জন্য এটা একটা গুড সিস্টেম। তো আমরা এটা একটা প্র্যাকটিক্যাল দেখি কিভাবে হয়। এটা দেখেন, 500 কেবি ট্রান্সফরমারের এই যে ফিউজটা আমরা এখন ক্যালকুলেশন করবো, এই ফিউজটা 500 কেবি ট্রান্সফরমারের, এটা সূত্র আমাদের। তো দেখেন 500-র জন্য এটা, কে এর জন্য 1000, মানে এটা 11 কেবি। 500 কেবি ট্রান্সফরমারে 27 অ্যাম্পিয়ার কারেন্ট নেয়। চিন্তা করছেন, 27 অ্যাম্পিয়ার কারেন্ট। রিস্ক ফ্যাক্টর আপনি কোন সেফটি অ্যাপ্লাই করবেন, এটা মাইনাস প্লাস হতে পারে। এখানে আমরা 27 সাথে 1.25 যদি নিই, তাহলে 33 অ্যাম্পিয়ার হলো। দেখেন 27 অ্যাম্পিয়ার বা 33 অ্যাম্পিয়ার 500 কেভিএ ট্রান্সফরমারের ফিউজ আপনাকে এখানে সেট করতে হবে। 27 অ্যাম্পিয়ারের জন্য যদি এসটি কেবল আপনি ঠিক করেন, তাহলে তো হয়ে যাচ্ছে। 27 অ্যাম্পিয়ার অনেক ছোট কারেন্ট। এটার জন্য আপনি টপ আউট ফিউজ কত দিবেন, 10, 15, 30। আপনার ক্যালকুলেশন হচ্ছে আপনার 33, আপনি কখনো 30 দিতে পারবেন না। 30 দিলে হবে, কিন্তু হচ্ছে আপনার এক সাইজ আপনাকে বললে 40 দিলে স্ট্যান্ডার্ড। এবং এমন একটা আপনি ডাটা লিখলেন, 33 লিখে দিলেন, আপনি জানেন না যে বাজারে কি পাওয়া যায়, তাহলে কিন্তু আমি ধরা খাবো ইঞ্জিনিয়ার হিসাবে, যে বাজারে বাজারে বলতে প্রডিউস হয় কি কি ফিউজ হয়, আপনার বাজারে না থাকতে পারে, অন্য জায়গায় থাকতে পারে, কি প্রডিউস হয়, এই জিনিসগুলো আপনাকে জানতে হবে, ওই রেটিংটা আপনাকে লিখতে হবে। ব্রেকার, কেবল, সব ক্ষেত্রে এটা যেটা ক্যালকুলেশন করে যেটা হবে, তার থেকে এক ধাপ আপনি বেশি, মানে সেটা যদি মনে করেন 33 অ্যাম্পিয়ারের ফিউজ থাকে, তাহলে 33 নেন, কোনো সমস্যা নাই। 33 নাই, 30 নিলেও যে চলবে না বিষয়টা না, গুড সিস্টেম হচ্ছে 40 নিতে হবে। আবার আপনি এটা ভেঙে আপনি সাইড বাই 100 নিতে পারবেন না। এটা হচ্ছে ইলেকট্রিক্যালের একটা সিকোয়েন্স। আচ্ছা, তারপরে এখানে দেখেন একটা ট্রান্সফরমারের, আলামিন ভাই আপনি প্রশ্ন করেছিলেন, মানে ক্লাস 1, 2, মানে আপনি কি আছেন লাইনে? জি ভাইয়া, আসসালামু আলাইকুম।
মানে আরএসি কি ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 বলে, জি মানে জি, এটা ডেফিনেশনটা আসলে আমি অরিজিনাল মানে এক এক জায়গায় এক এক রকম পাইছি, কেউ হাই রাইজ বিল্ডিং এর ক্ষেত্রে কিন্তু কেউ আয়তনের দিকে। আসলে এটা এটা কি কি অরিজিনাল এটা ডেফিনেশন? এটা কি এলপিএস এর ক্ষেত্রে বলছেন? যেটাই বলেন একটা মানে হাই রাইজ বিল্ডিং এর। আচ্ছা, আপনাকে তাহলে আপনি একটু কষ্ট করে মনে করেন, আমি এলপিএস এর এইটা আপনার ক্লাস 1 এবং 2 আমি দেখাই দেবো আপনাকে এনএফপি এর ভাষায়, হ্যাঁ, আজকে ওকে, দেখাই দেবো। থ্যাংক ইউ। আচ্ছা, তো দেখেন, এটা হচ্ছে 500 কেবি ট্রান্সফরমার। দেখবেন যে সিকোয়েন্স গুলো আমার যে এখন ড্রপ আউট ফিউজ আমি জানলাম, তারপর হচ্ছে কি এত কেভিএ একটা ট্রান্সফরমারের কেভিএ আছে, সেখান থেকে আপনার অ্যাম্পিয়ার রেটিংটা জেনে আমাকে কি করতে হবে, কেবল ক্যালকুলেশন বলেন, বাসবার ক্যালকুলেশন বলেন, আদার সব ডিভাইস গুলো আপনি একটা মাথায় রাখবেন যারা বিগিনার, যে লোড হয় সব সময় কিলোওয়াটে, আর ট্রান্সফরমার রেটিংটা হয় এমভি বা ভিএ, অ্যাকচুয়ালি ভিএ তে হয় অ্যাম্পিয়ারে। এই দুটাকে কনভার্ট যদি আপনি করতে পারেন, তাহলে সচরাচর প্রফেশনাল লাইফ আপনি অনেক কিছু মানে শিখে গেছেন। তো দেখেন, এই সূত্র, পাওয়ারের সূত্র দিয়ে আপনি মান বসিয়ে কারেন্ট পেলেন 5.24 অ্যাম্পিয়ার, এই এটা। আর সেকেন্ডারিতে আপনি 415 ভোল্ট ধরে 139.12 আপনি কারেন্ট পেলেন। এটা আপনি এই সূত্র দিয়ে আপনার পাওয়ারের সূত্রটা জানতেই হবে আপনাকে, বলা যাবে না এটা সমান ভিআই কস থিটা, আর সাপ্লাই লাইনের কাছে √3 ভিআই, আর হচ্ছে সিঙ্গেল পেজ হলে √3 দিবেন না। এই পাওয়ারের সূত্রটা আপনাকে জানাই লাগবে। এখন দেখেন, কেবি এর সাথে 0.052 যদি গুণ দেন, তাহলে শর্টকাট আপনার যে অ্যান্সারটা বেড়ে যাচ্ছে। এই শর্টকাট গুলো আপনাকে শিখতে হবে। তারপর হচ্ছে কেবি এর সাথে সেকেন্ডারি সাইডে যদি 1.3 দেন, তাহলে যে মানটা আপনি চলে যাচ্ছে। এখন দেখেন, যখন আপনি সূত্র অবশ্যই আপনি জানবেন, ঠিক আছে, আপনি অবশ্যই জানবেন, কিন্তু এই শর্টকাট 2-4টা জিনিসগুলো অবশ্যই আপনাকে জানতে হবে প্রিয় ভাইরা। যদি আপনি শর্টকাট না জানতে পারেন, তাহলে আপনি যদি সূত্র অ্যাপ্লাই করেন, চাকরির ক্ষেত্রে পিছিয়ে যাবেন, প্রফেশনালি কাজ আপনি করতেই পারবেন না। এই সূত্র অ্যাপ্লাই করে যদি আপনি সবকিছু করতে যান, এটা হবে না। এখন এই যে এটা আপনার কিভাবে হয়, আমি আপনাদেরকে অনেক রিকোয়েস্ট করেছিলাম, হয়তো ব্যস্ততার জন্য বা আপনি আমার কথা শুনেছিলেন কিনা আমি জানি না, আপনারা এই চ্যানেলগুলোতে আসতে পারেননি, ঠিক আছে। দেখেন, এই আমি একটা ছোট্ট একটা দিচ্ছি, এই যে এটা কিভাবে হলো এসটি এবং এলটি সাইডের যে এখানে আরো Hi বিস্তারিত designers, যে do you know Koho? আপনারা মেহরবানি করে এই পার্টটা আমি একটু স্কিপ করতেছি, জাস্ট এটা আপনারা দেখবেন, যেন আপনারা চাইলে আমি এটা দিয়ে যে বিষয় দেখেন এই যে এই দেন তাহলে যে রেটিংটা পাবেন। এটা কিভাবে হয়েছে, একদম এখানে খুঁটিনাটি এবং কোথা থেকে নেওয়া হয়েছে, এই সূত্র থেকে নেওয়া হয়েছে, কেন নেওয়া হয়েছে, এই পার্টটা আপনাদের এখানে আলোচনা করা হয়েছে। এই 0.05 এটা কিভাবে আসছে, 1.39 কিভাবে আসছে, এটাতে আছে। এইটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, মেহরবানি করে আপনারা দেখবেন। আমি সেই জন্যই বলতেছিলাম যে আপনাদের সুযোগ যদি থাকে আমাদের এই চ্যানেলটা ঘুরে আসবেন আপনারা। আমি এটা দিয়ে দিলাম, ঠিক আছে। আরেকটা পার্ট আমি দেখাই। জি, স্যার আমার একটা কোশ্চেন ছিল। যদি সমসাময়িক হয় মাসুদ ভাই করেন, না হলে একটু যদি অন্য প্রাসঙ্গিক হয় তাহলে একটু আমাকে আলোচনা করতে দেন, অনেক আলোচনা বাকি। সমসাময়িক এই মানে ট্রান্সফরমার যে আমরা এলটি সাইডে যে আমরা দুইটা বোরিং করি, অর্থাৎ নিউট্রালে একটা বডিতে একটা যে আর্থিং করি, তো ওই আর্থিং এর যে কেবল সাইজটা হয় মানে ওই কভার রডটা, এটা কত সাইজ দিতে হয় বা এটা কোনো সূত্র আছে কিনা? জি অবশ্যই, এটা হচ্ছে আপনার সূত্র আছে, ক্যালকুলেশন করতে হয়। আর আর্থিং তো সবসময় ফেজের 50% হয়। যদি আপনার জি স্যার, আর্থিং তো 30 ফেজের 50% হয়, এটা বুঝছি, বাট ওই কপার রডটা যেটা আমরা গ্রাউন্ডিং করতেছি, আর্থিং করতেছি, ওইটার ওটা সাইজটা বারো কিভাবে বারো নির্ণয় পয়েন্ট করা সাত যাবে? 12.7 নিচে এখন কোনো গ্রাউন্ডিং হয় না। 12.7 হ্যাঁ, অনেকে বলে 9.5, এটা আরএসি বা হচ্ছে বিভিন্ন স্ট্যান্ডার্ড অনুযায়ী এটা মানতে চায় না। ওকে স্যার ওকে, তো দেখেন, তাহলে এই পার্টটা আপনারা একটু এই ইউটিউব চ্যানেল থেকে একটু দেখে নেবেন, আমি আপনাদের লিঙ্কটাও দিয়ে দিয়েছি। এখন আমরা দেখতেছি, দেখেন, আর্ট লিকেজ রিলে, ইএলআর, ইএলআর নিয়ে কাজ করেছে অনেক কম জন। ইএলআরটা কাজ কি, যে ইএলআর হচ্ছে এখানে একটা সিবি সিটি বলে, এটাকে সিটির মতোই আর কি।
তো সিবিসিটির মাধ্যমে ওর নিয়মটা হচ্ছে এরকম যে মনে করেন আমরা এরকম পড়েছিলাম যে এরকম একটা যে লোড হয় এরকম এরকম সার্কিট, এটা 10 অ্যাম্পিয়ার যদি পজিটিভ কারেন্ট হয়, এটা নেগেটিভ আপনাকে 10ই আসতে হবে, না হলে আপনার সার্কিটে যদি এদিকে কোনো হয়, মানে মনে করেন এখান থেকে কিছু শর্ট সার্কিটের নিচে নেমে গেছে, তাহলে এটা হবে না। মানে এটাই হচ্ছে লস। তো দেখেন এদিক থেকে আমার 10 অ্যাম্পিয়ার আসতেছিল, এই মানুষের যখন গায়ে দিয়ে 1 ভোল্টেজ আপনার মাটির নিচে নেমে গেল বা অ্যাম্পিয়ার, তখন এই সিবিসিটি দুটাকে ব্যালেন্স করবে। উনি বলছে যে এখানে আমার একটা 1 অ্যাম্পিয়ার 0.1 অ্যাম্পিয়ার লস হয়েছে, তখনই এখানে একটা ডিভাইস থাকবে, এই ডিভাইসটাকে অফ করে দিবে সেফটি। তো এটা নিয়ে আবার ক্যালকুলেশন আছে, একটা আমাদের এই ইএলআর নিয়ে একটা ক্লাসই আছে, ঠিক আছে, এই জিনিসগুলা আলোচনা করা হয়। এসএলডি, এসএলডিটা কি? আচ্ছা, এসএলডির জন্য আমি প্রথমে বলেছিলাম যে আমি একটা এসএলডি তে যাই, যে এসএলডি কিন্তু একটা গুড প্রফেশন এবং হচ্ছে অনেক কিছু আপনাকে জানতে হয়, ঠিক আছে। এসএলডি মানে যে আপনি শুধু সিঙ্গেল লাইন ডায়াগ্রাম নিয়ে বসে থাকলেন, বিষয় এরকম না। এটা এসএলডি একটা জানা ইঞ্জিনিয়ার মানে অনেক কিছু জানে, রুলস রেগুলেশন এবং হচ্ছে আপনার কোথায় কিভাবে কি করবে সকল বিষয়গুলো জানতে হয় এবং জানে। তো আমি একটা এসএলডি আপনাদেরকে নিয়ে আলোচনা করছি, এসএলডি কিভাবে, এসএলডি লোড ক্যালকুলেশন একই কথা। আপনি এসএলডি যদি পারেন তাহলে লোড ক্যালকুলেশন আপনি পারবেন, আর এসএলডি যদি না বুঝে খেলে যদি শুধু দাগ টানেন তাহলে ওই মানে সিঙ্গেল লাইন মনে হবে আপনার কাছে। কিন্তু এসএলডি প্রপার ভাবে যদি আপনি কাজ করতে যান অনেক কিছুই শিখতে পারবেন ইনশাআল্লাহ, ঠিক আছে। তো দেখেন এসএলডি কিভাবে করবেন, এসএলডির নিয়মটা কি? এসএলডির নিয়মটা হচ্ছে এটা একটা সাবস্টিটিউশনের এসএলডি। দেখেন এখানে হচ্ছে একটা কেবি জেনারেটর, একটা হচ্ছে আরইবি লাইন। এই যে আরইবি ড্রপ আউট ফিউজ থেকে শুরু করে যত কিছু আছে এসএলডির মধ্যে আপনার সিঙ্গেল লাইন ডায়াগ্রাম দিতে হবে এবং আর্থিং টার্থিং, এবং যদি প্রপার ভাবে না থাকে এটা প্রপার ভাবে দিতে হবে আপনার, ঠিক আছে। আচ্ছা, এসএলডি করবেন কোন দিক থেকে? এসএলডি সবসময় লোড ক্যালকুলেশন বা এসএলডি করতে হয় লাস্টের দিক থেকে, মানে লাস্টের দিক থেকে করতে হবে। মনে করেন আপনার ডিবি, এসডিবি, এমডিবি থেকে এসডিবি বা হচ্ছে আপনার ফ্লোরের একদম বাউন্ডারি লাইট থেকে, টয়লেটের লাইট থেকে সব হিসাব করে মেশিনের দিকে আপনি আসবেন, ডিবি টু ডিবি এবং এসডিবি, তারপরে এমডিবি, ডিবি, তারপরে এমডিবি, তারপরে এলডি প্যানেল। তো মানে হচ্ছে নিচের দিক থেকে উপরে ওঠাটা হচ্ছে লোড ক্যালকুলেশন বা আপনার এগুলো নিয়ম। ধরেন এটা একটা লোড, এই লোডটা কি লোড, কত, কিভাবে, ধরেন এটা 95 কিলোওয়াট, 95 কত অ্যাম্পিয়ার, এত অ্যাম্পিয়ার, তাহলে এই অনুযায়ী আপনার কি লাগবে, কেবল লাগবে, আর্থিং কেবল লাগবে। এটা অনুযায়ী আপনার যে স্ট্যান্ডার্ড ব্রেকার লাগবে, এটা অনুযায়ী আপনার এখানে যদি বাসবার হয় বাসবারের ক্যালকুলেশন করতে হবে। তাহলে দেখেন নিচের দিক থেকে এই লোডটা কি লোড, কেন ইউজ করবেন, এটার উপর ডিপেন্ড করে এই পার্ট টু পার্ট আপনাকে সাজাতে হবে। এখন দেখেন যে আপনি যদি না জানেন যে এই যে টিপিএন লেখা আছে, যারা নতুন, টিপিএন মানে কি, 3 ফেজ। এখানে কয়টা কেবল আছে? 4টা কেবল আছে। এদিকে কয়টা আছে? একটা আছে। ফেজ হচ্ছে আপনার 120, ওর অর্ধেক হচ্ছে 70, মানে 70 বলতে সাইডের তো নাই, তাই 70 আরএম বা এমএম। এটা অনুযায়ী আপনার এখানে ব্রেকারটা কত হবে, স্ট্যান্ডার্ড অনুযায়ী কত গুণ আপনি বেশি নিতে পারবেন, এটা অনুযায়ী আপনি এখানে কেবল বা বাসবার কত হবে। তাহলে দেখেন এই যে নিয়ম নীতিগুলা বলছি, হয়তো বা এরকম মনে হতে পারে যারা নতুন যে এত কিছু আমরা কিভাবে শিখবো, ভাই কিচ্ছু না। আপনি যদি খালি সিকোয়েন্স ধরতে পারেন আর একটু লেগে থাকেন, এটা আপনার কাছে দুর্বাদ মনে হয় আপনার কাছে। তো এসএলডি হচ্ছে এরকম ভাবে আপনাকে প্রত্যেকটা পার্ট টু পার্ট এই লোডের উপর ডিপেন্ড করে তখন মেন ব্রেকারের উপরে এসেই কাজ করতে হয়। তো সংক্ষিপ্ত ভাবে আমি এখানে বলার চেষ্টা করছি যে 1 ঘন্টা আমাদের হয়ে গেছে অলরেডি আলোচনা, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন এই যে এটা আরেকটা যে এতক্ষণ কেভিএ থেকে অ্যাম্পিয়ার, আপনার লোড হয় সব সময়, এই লোডটা হয় সব সময় ওয়াটে, কিলোওয়াটে। ওয়াট বড়, লোড হচ্ছে ওয়াটের ছোট। এটার উপর ডিপেন্ড করে কেবল, বেকার সবকিছু আপনাকে 3 ফেজ না সিঙ্গেল ফেজ সেট করতে হয়। তাহলে দেখেন আপনার আমার রেসপন্সিবিলিটি কি, কত ওয়াটের কিলোওয়াটের মেশিন, কত ওয়াটের লাইট, কত ওয়াটের ফ্যান, কত ওয়াটের যত কিছু আপনার লোড ইউজ হয় আমাদের আশেপাশে সবগুলাই আপনার বলে ওয়াট আর কিলোওয়াট। এখন যখনই আপনাকে বললো, ধরেন আপনার বস বললো যে এখানে 25 কিলোওয়াট একটা মোটর আপনার কেবলের জন্য আপনার রিকুইজিশন দেবেন, তখন
কিলোওয়াটের সাথে সাথে আপনাকে নিয়ে আসতে হবে অ্যাম্পিয়ারে, থ্রি ফেজ হলো থ্রি ফেজ, সিঙ্গেল ফেজ হলো সিঙ্গেল। তাহলে 25 কিলোওয়াট সমান সমান 45 অ্যাম্পিয়ার। 45 অ্যাম্পিয়ারের জন্য বেকার নেবেন, কেবল নেবেন। যদি সিঙ্গেল ফেজ হয় তাহলে 25 কিলোওয়াটের জন্য কত, 142 অ্যাম্পিয়ার। তাহলে 142 জন্য কেবল নেবেন, এ নেবেন। দেখেন সিস্টেম গুলো আপনাকে একটা কথা শুধু বলছে যে অমুক জায়গাতে আপনি 25 কিলোওয়াটের একটা মেশিন বসবে বা মোটর বসবে, তখন আপনাকে সকল বিষয়গুলো কিন্তু রিকোয়েশন দিতে হয় আগে মেনটেন্স কে, যে পারচেস কে, যে আমার এটা এটা লাগবে। তাহলে দেখেন প্রশ্নটা হচ্ছে যে কিলোওয়াট থেকে কিভাবে আপনি কনভার্ট করবেন অ্যাম্পিয়ারে। যে কিলোওয়াটের সাথে আপনি দিবেন কি 1.8 গুণ দিবেন। এই যে 1.8 গুণ দিয়ে থ্রি ফেজের কারেন্ট বের হয়। বের হয় যে আপনি কিলোওয়াটের সাথে 1.8 গুণ দিয়ে থ্রি ফেজের কারেন্ট বের হয়। সিঙ্গেল ফেজের কি হয়, 5.68 গুণ দিয়ে যদি কিলোওয়াটের সাথে গুণ দেন তাহলে হচ্ছে আপনার সিঙ্গেল ফেজের কারেন্ট বের হয়। প্রশ্নটা হচ্ছে এই ধরনের যে শর্টকাট আমি বললাম, ওখানে দুটা বললাম আর এখানে দুটা বললাম, শর্টকাটটা কোথা থেকে এসেছে? আপনি সবসময় শর্টকাট ইউজ করবেন, বাট এটা কোথা থেকে এসেছে এটা আপনাকে জানতে হবে। কোথা থেকে এসেছে আমি একটা পার্ট দেখাচ্ছি, এই থ্রি পেজেরটা। আর আপনাদেরকে এটারও এই যে অ্যাডভান্টেজের একদম সেম, শুধু এই কিলোওয়াট আর হচ্ছে এটা কোথা থেকে এসে এটা ক্যালকুলেশন এখানে দেওয়া আছে। মেহরবানি করে আপনারা দেখবেন কিলোওয়াট অ্যাম্পিয়ার, আরো 3-4টা ওখানে জিনিস দেওয়া আছে। তো আমি একটা জিনিস দেখাই দিচ্ছি যে আমরা বের করব কি থ্রি ফেজের। তাহলে দেখেন পি সমান সমান √3 ভিআই নাকি ভি আর হচ্ছে আপনার কস থিটা, এটাই তো। তাহলে দেখেন পি আমরা একক বের করছি, তাহলে 1 কিলোওয়াট। 1 মানে হচ্ছে 1000, √3 মানে হচ্ছে 7.32, ভোল্টেজ 400, নমিনাল ভোল্টেজ নেব, নমিনাল হচ্ছে 0.8 নিলাম। তাহলে দেখেন এখন যদি আপনাকে বলে যে 25 কিলোওয়াট সমান সমান থ্রি ফেজে, তখন আপনি সূত্র দিয়ে আপনি শুরু করলেন, আপনাকে সাইন্টিফিক ক্যালকুলেটর দিতে হবে, এই দিতে হবে, এত সময় আছে, তখন ভাই বাবা দিয়ে যাবেন 524.24। দেখেন আপনার একটু ক্যালকুলেটরে 1.8 অ্যাম্পিয়ার হয় এটা। তাহলে কোথা থেকে পেলাম? এই সূত্র থেকে পেলাম পি সমান √3 ভিআই কস থিটা। এখান থেকে নমিনাল বা স্ট্যান্ডার্ড মান বসেই কিন্তু এই মানটা আপনি পেয়েছি প্রিয় ভাই। এটা আরো সুন্দর করে আপনার এই ভিডিওটা দেওয়া আছে, আপনারা কষ্ট করে যারা যুক্ত আছেন আপনারা দেখবেন ইনশাল্লাহ। তো দেখেন এখন প্রশ্ন হচ্ছে যারা বিগিনার বা হচ্ছে আপনারা এই বিষয়গুলো যারা জানেন না তাদের জন্য, যে ধরেন আপনি একটা ভাইবা দিতে গেছেন, আপনাকে বললো যে বলেন তো 45 অ্যাম্পিয়ার 40 কিলোওয়াটে কত অ্যাম্পিয়ার। তোমার স্যার একটা আমাকে A4 কাগজ দেন, দেওয়া হলো, আপনি √3 মান জানেন না, ভুলে গেছেন, বুঝতে পারেন, এটা আমরাও ভুলি, ঠিক আছে। তখন আপনি এবং এই যে আমি 1.8 দিয়ে যদি যে মানটা আমি বের করব, আর আপনি যে সূত্র অ্যাপ্লাই করে যদি আপনি মানও জানেন, করতে আপনার 2 মিনিট বা 3 মিনিট লাগবে, আর আমার লাগবে 5 সেকেন্ড। তো মানুষ তো এটাই চায় ভাই, বস তো এটাই চায় যে কত দ্রুত কে কাজ করতে পারে স্মার্টলি। আপনারা যারা ফ্রেশার আছেন বা যারা জানেন না, এই ধরনের কোড গুলা যদি ইউজ করতে পারেন, বস তখন আপনার জিজ্ঞেস করবে কেমনে করলা তাড়াতাড়ি। তো 1.8 গুণ দিয়েছি, 1.8 কোথা থেকে পেয়েছো? আমি সূত্র থেকে পেয়েছি, নমিনাল স্ট্যান্ডার্ড মান অ্যাপ্লাই করে। গুড। 5.68 কোথায় পেয়েছি? থ্রি ফেজ সিঙ্গেল ফেজ সূত্র থেকে পেয়েছি। সিঙ্গেল ফেজ এই জিনিসটা যদি আপনারা, আমি আলোচনা করলাম না, আপনাদের জন্য রেখে দিলাম একদম সুন্দরভাবে। আমি কি এটা নিয়ে যাব না আপনি এখানে পারবেন, অ্যাডভান্টেজের এতেই আপনার সুন্দরভাবে এটা আলোচনা করা আছে, আপনারা দেখে নেবেন একটু মেহরবানি করে। আচ্ছা, এখন এগুলা বললাম আমি নিয়ে, এখন আরএসি কি বলছে। আর একটা মাথায় রাখবেন সবসময় যে এই যেমন আমরা এই কোর্সটার নাম দিয়েছি ইলেকট্রিক্যাল ডিজাইন ইনস্টলেশন ফর অ্যাকর্ড আরএসি। আপনি আরএসি নিয়ে এতটা মাথা ঘামাবেন না। প্রথমে প্রথমে আপনি ইলেকট্রিক্যাল কমপ্লায়েন্স গুলো স্ট্যান্ডার্ড শিখেন, তারপর আপনার আরএসি গুলোর সাথে মিলিয়ে নেবেন, দেখবেন যে আপনি 100-100 পেয়ে গেছেন, কোনো সমস্যা নেই। আর আরএসি যেগুলো চেক লিস্ট আছে বা যে জিনিসগুলো ফলো করে ওগুলো তো আপনাদেরকে আমরা বলে দেবো। দেখেন এই যে যেটা বললাম যে বাসবার থেকে আমার এই সার্কিট ব্রেকারটা কত গুণ বেশি নিতে পারবেন, এটা কত গুণ, মনে করেন 10 অ্যাম্পিয়ার কারেন্ট বা 10 কিলোওয়াট কারেন্ট, আপনি এটা বিএনবিসি বলছো 1.25 থেকে
2.5 গুণ বেশি নিতে পারবেন। ঠিক আছে, 10 হলে আপনি 10-এর সাথে 1.25 গুণ বেশি নিতে পারবেন। কখন? যখন মোটর লোড, আর লাইট লোড বা হালকা লোডের ক্ষেত্রে 1.25, এটা গাইডলাইন বলছে। আরএসি এটাকে একটু সহজ করে দিচ্ছে, যেহেতু কিলোওয়াট নিয়ে আমরা কাজ করি। দেখেন এখানে বলছে যে ওভারসাইড সার্কিট ব্রেকার অ্যাকর্ডিং টু কানেক্টেড লোড, সার্কিট ব্রেকার সাইজ ফর টিপি মানে 3 ফেজ কন্টিনিউয়াসলি বা মোটর লোডের ক্ষেত্রে কিলোওয়াটের সাথে 2.37 গুণ দেবেন। কি বলছে? 3 ফেজের সাথে 2.37 গুণ দেবেন যখন আপনার ওই ডিভিতে আপনার 380 ভোল্ট থাকবে। আর যদি 400 ভোল্ট থাকে তাহলে 2.25 গুণ দেবেন। এটা আরএসির কথা, একদম আরএসির এটা রিকোয়ারমেন্ট করেছে, এখানে আমি আপনাদের দিচ্ছি আরএসি স্ট্যান্ডার্ড। আর সিঙ্গেল ফেজ যদি কন্টিনিউয়াসলি মোটর লোড হয়, কিলোওয়াটের সাথে 7.1 আপনি গুণ দেবেন। এই যেটা, এটা তো দেখেন, এই জিনিসগুলো কিছু জিনিস আপনার আরএসি তে, ওই যে আমি প্রথমে বলেছিলাম যে আরএসির কোনো মন গড়া কোনো নিয়ম নাই, আর নিয়ম দেওয়ার তাদের ক্ষমতা থাকে না। আপনার ইলেকট্রিক্যাল আপনার জিনিসটাকে ওরা অ্যানালাইসিস করে যেটা স্ট্যান্ডার্ড মনে হবে তাদের কাছে, যে এটা নিলেই আমার কোম্পানিটা ভালো চলবে, তাহলে ওই জায়গাটাতেই নিয়ে কাজ করে। প্রিয় ভাইরা, এতটুকু। আচ্ছা, এখন বাসবার ক্যালকুলেশন কিভাবে করব একটু দেখে। বাসবার ক্যালকুলেশন করবেন বাসবার উইথ ইনটু থিকনেস ইনটু কারেন্ট ডেনসিটি। এই যে কারেন্ট, কপার কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি 1.5 পার স্কয়ার মিলিমিটার। অ্যালুমিনিয়ামের কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি হচ্ছে 1.09 পার স্কয়ার মিলিমিটার। এটা কে বলছে? আরএসি বা এনএপিএ বলতেছে এই কথা। ঠিক আছে, তাহলে আপনি থিকনেস দিবেন, না উইথ দিবেন, থিকনেস দিবেন, আর এখান থেকে যে ম্যাটেরিয়াল না করবেন সেটা বসালে ওই বাসবারের ক্যাপাসিটি। এখন আপনাদেরকে একটা জিনিস আমি একটু নিয়ে যাই, যে আমরা কিভাবে ক্লাসগুলো পরিচালনা করি। ক্লাসগুলো পরিচালনা এভাবে করি যে এখানে হিউজ পরিমাণ ডাটা আছে আমাদের কাছে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা আমাদের প্রেজেন্টেশন। এখানে আমরা যেটা করি, মনে করেন বাসবার, এই যে বাসবার, এই দেখেন প্রত্যেকটা ক্লাসের আমাদের এখানে নোট ডাউন আছে। তো এটা যেখানে হয় যে এই বাসবার ক্যালকুলেশন, এখন বাসবার ক্যালকুলেশন কি বা কেন কিভাবে ব্যবহার করবে এগুলা থিওরি আলোচনা করতেছি না। এখান থেকে কপার মানে ম্যাটেরিয়াল কত প্রকার, কপার নিয়ে করি আর হচ্ছে অ্যালুমিনিয়াম নিয়ে। কেন করি, কিভাবে করি, এখানে সব দেওয়া আছে। এটা কেন কোনটা ব্যবহার করি এটা দেখেন, যে কারেন্ট ক্যারিং ডেনসিটি হচ্ছে 1.5 থেকে 3.2, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম 0.8 থেকে 1.5। তারপরে এই যে এটা হচ্ছে যেটা আলোচনা করলাম, অ্যাভেলেবল কি পাওয়া যায় বাজারে, এগুলো পাওয়া যায়। তারপর দেখেন প্রশ্ন, ডিটারমাইন দ্য বাসবার সাইজ অফ দ্য সেকেন্ডারি সাইড অফ এত কেভিএ ট্রান্সফরমার, সেকেন্ডারি এবং হচ্ছে প্রাইমারি, এটা সাবস্টিটিউশন ইউনিয়ন 3 ফেজ সিস্টেম অ্যাপ্লাইং সেফটি ফ্যাক্টর। আপনাকে বলছি এত কেভিএ ট্রান্সফরমার, শুধু এটার উপর দিয়ে আমাদেরকে কারেন্টটা বের করছে 812, আমি শর্ট করতেছি, করার পর কি কি স্ট্যান্ডার্ড ফলো করেছি এটা দেওয়া আছে। তারপর দেখেন এখানে আমার বলছে যে ফাইন্ড প্রপার সাইজ অফ কপার বাসবার ইন হুইচ কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি ইজ এত। আমাদেরকে প্রপার বাসবার সাইজ ক্যালকুলেশন করতে বলছে, তাহলে কিভাবে করব? এরিয়া অফ বাসবার, টোটাল কারেন্ট পার স্কয়ার মিলিমিটার, এই 800 কে যদি 1.5 দেয় এত, তাহলে এত কি পাইলাম? আমি একটা এরিয়া পেলাম বাসবারের, এরিয়াটাকে উইথ এরিয়া আমি পেয়েছি এত, থিকনেস ধরেছি 10, তাহলে আমি পেয়ে গেলাম উইথ হচ্ছে এটা। দেখেন আমি থিকনেস এবং উইথ প্রপার ভাবে আমি পেয়ে গেলাম। এভাবে আমি বসাবো যে আমার এত স্কয়ার মিলিমিটারের বাসবার প্রয়োজন। আমি যদিও কথাগুলো অনেক শর্ট করতেছি প্রিয় ভাইরা, আমার অনেক বিষয় আছে আলোচনার আরো, সেজন্য টানতেছি। এই জিনিসগুলো আমরা প্রত্যেকটা ধরে ধরে, অ্যালুমিনিয়ামের কত বাসবার নেবেন, কেন নেবেন, বাসবারটা ক্যালকুলেশন কি করবেন, এবং কত কেজি আপনার প্রয়োজন। দেখেন যে বাসবার একটা ডিবিতে কত কেজি প্রয়োজন, সেটা আমরা এখানে ক্যালকুলেশন করতে পারবো, যে 5 ফিট লেন্থ এবং এটা নিয়ে আমার এত কেজি বাসবার। কিভাবে লেন্থ এবং ফিট মিটার গুলো কনভার্ট করবেন সেটাও এখানে দেওয়া আছে। তারপর হচ্ছে যে কত টাকা প্রয়োজন 5টা বা 6টা বাসবারে, সেটা দেওয়া। তাহলে দেখেন এই যে ছোট্ট আলোচনা, এটা আমাদের ক্লাস 40 মিনিট সর্বোচ্চ ক্লাসের টাইম লাগে। এটা আরো কিছু রেফারেন্স ভ্যালু দেখায় আপনাদেরকে।
কিভাবে আপনি এগুলো ইনস্টল করবেন সেটা দেওয়া আছে। এখন দেখেন আধা ঘন্টাতে আপনি কি শিখলেন, বাসবার ক্যালকুলেশন কিভাবে করবেন, স্ট্যান্ডার্ড নেবেন, কয় কেজি নেবেন, কয় টাকা দেবেন। এখন যদি আপনি প্রপার প্রত্যেকটা বিষয়ে বিপিটি থেকে শুরু করে আর্থিক ক্যালকুলেশন, বিসিবি আইডিএমটি রিলে, তারপর ট্রান্সফার ওয়াইল টেস্ট, এলপিএস ডিজাইন, সকল বিষয়গুলো ধরে ধরে আমরা এই কোর্সে আলোচনা করি পেপারে। তো আমি একটু আমার এতে যাই, এটা তো আলোচনা হয়েছে। আচ্ছা, ভোল্টেজ জব ক্যালকুলেশন, একটা ডিবির কত দূরে আপনি পর্যন্ত যদি নিয়ে যান তাহলে আপনার ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন করতে হবে না। ধরেন 30 মিটার একটা ডিবি আছে বা এলটি প্যানেল এখান থেকে আপনি 30 মিটারের মধ্যে যদি নিয়ে যান তাহলে এই কেবলটা যত অ্যাম্পিয়ারের তত অ্যাম্পিয়ার পাবেন, ভোল্টেজ ড্রপ কোনো হিসাব নিকাশ করতে হবে না। কিন্তু 30 মিটারের বেশি যদি আপনার লেন্থটা হয়ে যায় তখন আপনাকে ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন করতে হবে। এটাও আমাদের আপনার এখানেই আছে, ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন জন্য একটা বিশাল একটা ক্লাস আছে যে ভোল্টেজ ড্রপ কিভাবে করতে হয়। ভোল্টেজ ড্রপ এই যে আমরা, এবং এক্সেল শিট আছে একটা, এক্সেল শিট আপনি অটোমেটিক মান দিবেন, আপনার ভ্যালু চলে আসবে। কোন স্ট্যান্ডার্ড নিয়ে করবেন, কেন করবেন, এগুলা এভাবে আপনার আলোচনা এখানে করা হবে। ঠিক আছে? তো মজার বিষয় হচ্ছে যে আমরা অটোক্যাডে যে লেআউট করি, ধরেন একটা রুমে আমরা লাইট টাঙাবো এখানে, তো কয়টা লাইট দিব? 4টা দেবো। কেন 4টা লাইট দিলাম, কত ওয়াটের দেবো? আমরা যেটা সচরাচর যেটা করি, বসে লাইট দিতে বলছে বা আমি দিতে বলছি, ধুমধাম মনে করেন এখানে এত এত দিলাম, লাইটে আলো কম হলে আরো 2টা বাড়াই দিলাম। অ্যাকচুয়ালি আপনার কমপ্লায়েন্স বা স্ট্যান্ডার্ড এটা বলে না। স্ট্যান্ডার্ড বলে কি, প্রথমে প্রশ্ন যে এটা কি রুম? অফিস রুম। অফিস রুমে স্ট্যান্ডার্ড কত লাক্স প্রয়োজন? 300 লাক্স প্রয়োজন। কথাটা কোথায় পেলাম, কে বলেছে আমাকে? না তো বস বলেছে? না, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা বস বলেছে, বসের কাছে শিখতে হবে অবশ্যই, কিন্তু এটা রেফারেন্স ভ্যালু হতে পারে না। আমাদের রেফারেন্স ভ্যালু হচ্ছে বিএনবিসি। এটা বিএনবিসি যে আপনাদের জন্য এগুলো কেটে কেটে রাখছি যে যেন কাজে লাগে আর কি। যে দেখেন লাইট লুমেন্স এর এখানে এসে অফিস, জেনারেল অফিস বা হচ্ছে আপনার রেস্টুরেন্ট, কোন জায়গায় কত লাক্স আলো প্রয়োজন, এটা হচ্ছে আপনার এই গাইডলাইন বলে দিচ্ছে। জাস্ট আপনি এই গাইডলাইন থেকে ওই জায়গাটাতে বসাই দিবেন যে এত লাক্স আলো লাগবে। এখন এত লাক্স আলো লাগবে, জেনারেল অফিস কই যেন, আমি একটু বের করি। এত রুম, এই যে অফিস রুম, এই যে জেনারেল অফিস রুমে 300 লাক্স প্রয়োজন, পাইছেন যেটা বলছি? এই যে এটা পাইছেন, এই 300 লাক্স আপনার ওই রুমটাতে আলো দরকার। ঠিক আছে? কারণ আলো দরকার যে 300, এই 300 আলোটা আপনি কোথায় দরকার বা কিভাবে আপনি এটা মেনটেন করবেন, এটার জন্য আপনাকে একটা সূত্র আছে। এটা হচ্ছে আপনার সফটওয়্যার দিয়ে, ডাইরেক্ট সফটওয়্যার দিয়ে করতে পারেন, আর আপনি ম্যানুয়ালি করতে পারেন, এটা আপনি এটা করতে পারেন। তো এটা আমরা কিভাবে করি? সারফেক্সে 300 লাক্স আমার আলো প্রয়োজন। আমরা যেটা করি, এই কই জন্য সূত্রটা, আচ্ছা আমি নিয়ে যাচ্ছি আপনার এক্সেলে। আমাদের কাছে হিউজ পরিমাণ ডাটা আছে, এগুলো এগুলো পর্যায়ক্রমে, এবং আপনারা যারা মানে আমাদের সাথে যুক্ত হতে চান তাদেরকে আমি ফোন নাম্বারটার জন্য দেওয়ার জন্য অনুরোধ করব, যে এই ডাটাগুলো যতগুলো আছে বিএনবিসি, এনএফপি, কিছু কম্পারিজম আছে, কোন স্ট্যান্ডার্ড কত কি চাই, এগুলো সবকিছু আমরা আপনাদেরকে লাইফ টাইম আমরা অ্যাক্সেস থাকবে আপনাদের, যে এগুলা পাবেন আমাদের কাছে ইনশাআল্লাহ যে কোনো সময়। তো দেখেন এটা সূত্র, আমাদের যে এক্সেল শিটটা দেখেন, লেন্থ উইথ, আপনি এগুলো যদি ডাটাগুলো খালি বসান, আপনি সবকিছু আপনার অটোমেটিক চলে আসবে যে আপনার রুমে কয়টা লাইট প্রয়োজন। তো এখানে কি কি জানতে হবে দেখেন, এখানে একটু জানতে হবে এই সূত্রটা, এন সমান ই ইন্টু এ এফ ইউএফ এম এফ। ঠিক আছে, এই সূত্রটা। এখন মজার বিষয় হচ্ছে দেখেন যে এটা কি, নাম্বার অফ লাইট, কয়টা লাইট লাগবে, এটা হচ্ছে কি রিকোয়ার লাক্স লেভেল, কত লাক্স প্রয়োজন আমার, বুঝছেন? কিন্তু সরি ভুল হয়েছে,
এটা হচ্ছে আপনার এনটা হচ্ছে নাম্বার অফ লাইট, কয়টা লাইট প্রয়োজন। এটা হচ্ছে কি কত লাক্স প্রয়োজন, এটা কি রুমের এরিয়া এর মিটারে। তারপর কি আপনার এফ সমান হচ্ছে লুমেন আউটপুট অফ ইচ লাইট, প্রতিটা লাইটে কত লুমেন দিতে পারে, ইনসুলেশন ফ্যাক্টর, মেইনটেনেন্স ফ্যাক্টর। তাহলে দেখেন, আচ্ছা লুমেন আর হচ্ছে লাক্স কিন্তু দুজন। লুমেন হচ্ছে লাইটের নির্গত হওয়ার ক্ষমতা, আর আউটপুট যেটা আমরা পাই সেটা হচ্ছে লাক্স। ঠিক আছে, এখন দেখেন এই যে সূত্রটা এখানে যদি আমি অটোমেটিক বসাই, যে লেন্থ উইথ সব বসাই, তাহলে 5.69 হচ্ছে লাইট প্রয়োজন। যদি আপনি এই 6 জায়গাতে খালি আপনি 16 করে দেন, দেখেন তাহলে আপনার লাইট সংখ্যা চেঞ্জ হয়ে যাচ্ছে। যে এখানে যদি আপনি 33 উইথ 33 করে দেন, তাহলে দেখেন কতগুলো লাইট এখানে লাগছে, অটো অটো চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, আর ইন্টার দা রিকোয়ার্ড লেভেল হচ্ছে আপনার 300, তাহলে হচ্ছে এখানে 100 হচ্ছে। এভাবে আপনার মানগুলো এই এক্সেল শীট গুলো আপনাদের প্রদান করা হবে। আর মজার বিষয় হচ্ছে দেখেন 5.69 মানে কি, 6টা। কারণ 6টা যে আপনি পাইলেন, 6টা লাইট আপনি কিভাবে টাঙাবেন, মজার বিষয় না? তো এটা নিয়ে যারা কাজ করেছেন যদি থাকেন, যে আপনি বলবেন এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, 6টা না, হবে না। এটা কোনো নিয়ম না। এটা নিয়মটা হচ্ছে অ্যাকচুয়ালি এই যে দেখেন এখানে দিয়ে রাখছে, এটা 18 ওয়াটের আমি লাইট আমার 6টা লাগবে। লাইটটা নির্দিষ্ট একটা জায়গাতে দিতে হবে। এটা কিভাবে দিতে হবে জিনিসটা একটু দেখাই দিই। আপনারা যে হয়তো বা দেখেন আমাদের সেমিনার গুলোর ধার্স হচ্ছে যে শুধু যে আপনাদেরকে গল্প করে আমাদের মার্কেটিং করে চলে যায় না, এখানে যতটুকু শেখানো যায় আমি চেষ্টা করি প্রত্যেকটা সেমিনারে, যে আমাদের সম্মানিত ভাইয়েরা যারা সিনিয়র জুনিয়র এখানে সবাই থাকে, যে এই সময়টা যে নষ্ট করেন, নষ্ট যেন না হয়, আমরা কিছু হলে যেন শিখতে পারি। ঠিক আছে, তো দেখেন কিভাবে সেট করবেন। ধরেন এটা একটা রুম, এদিকে হচ্ছে 6.2 মিটার, 3.7 মিটার, আমার 6টা লাইট বের হয়েছে বা 8টা হয়েছে, যেটা হয়েছে। একটা ই করবেন, এখানে কয়টা কয়টা লাইট, 1 2 3, এখানে আপনার এটাকে 3 দিয়ে আপনি ভাগ দিবেন। 3 দিয়ে ভাগ দিলে কত, কেউ করবেন একটু, 6.2। তো দেখেন 3 দিয়ে যদি ভাগ দেন, যেহেতু 3টা লাইট, 2.06 আপনার বের হয়ে বেড়ে যান। এটা একটা থেকে একটা লাইটের দূরত্ব হচ্ছে এটা, মানে এটা আর এটার দূরত্ব হচ্ছে 2.06। আচ্ছা ওকে, দিলেন। এখন এই মাথাটাতে কতটুকু স্পেস থাকবে, এটাতে স্ট্যান্ডার্ড অনুযায়ী কত থাকবে, এটা থাকবে যে মানটা বের হয়েছে একে আবার 2 দিয়ে ভাগ দিতে হবে, যেটা 2টা মাথা, 1.003 মিটার, তাহলে 1.03 মিটার এদিকে থাকবে, এদিকে থাকবে। ওকে, বসালেন। এটা যখন হয়ে গেল, জাস্ট খালি কি এটাকে কপি পেস্ট করে এই জায়গাটাতে আপনি দিয়ে দেবেন। ওকে, হয়ে গেল লম্বাটা। এবার এই পাশে কত দিবেন, এটা দ্রুত করতে হবে। যেহেতু 1 আর 2 থেকে আপনি 2 দিয়ে ভাগ দিবেন, যেহেতু 1.85 পেলেন। ওকে, এই পাশে কত থাকবে, এই পাশে আবার এটাকে 2 দিয়ে ভাগ দিবেন, 2টা মাথা, তারপর 0.925 মিটার হচ্ছে এই পাশে থাকবে, এই পাশে। তাহলে দেখেন একদম স্কোয়ার ভাবে আমার লাইটটা মধ্যখানে বসে গেল। প্রশ্ন হতে পারে যে এটা কেন করা হলো, কেন করা হলো। উত্তরটা এটা যে ওয়ার্কিং এরিয়াতে সারফেক্সে যেন আপনি সমান আলো পান। দেখেন এখানে যে টেবিলটা বসবে এখানে, সে এখান থেকে আলো পাবে। আর এটা অর্ধেক যদি এটা মনে করেন, ধরেন একটু টেবিলটা এখানে বসছে, তখন কি পাবে, এখান থেকে যে ডিস্টেন্স, এখান থেকে সেম ডিস্টেন্স, আবার এখানে সেম ডিস্টেন্স, মানে সারফেক্সে ওয়ার্কিং এরিয়াতে অলমোস্ট 300 লাক্স আপনার এক ইকুয়ালি পড়বে। তাহলে চোখের ক্ষতি হবে না, প্রোডাকশনের কোনো ঝামেলা হবে না। সেজন্য এইভাবে লাইট সেট করতে হয়। ঠিক আছে, কোনো কারণে যদি এরকম হয় যে না, ফ্যান তো আছে, মনে করেন এখানে একটা ফ্যান আছে, একটু থেকে যাচ্ছে, একটু আপনি চেঞ্জ, একটা ম্যানুয়ালি আপনি সরাই ফেললেন, কোনো সমস্যা নাই। এভাবে লাইট গুলো করতে হবে। তবে এখন তো এখানে ইলেকট্রিক্যাল অটোক্যাড জানেন তো নাকি, অনেকে আছেন না, একটু আপনাদেরকে জিনিস দেখায়, এই যে লাইটের জিনিস আপনি দেখায়, তাহলে ভালো লাগবে আপনাদের। একটু আরো আমাদের 10-15 মিনিট আলোচনা করব। আসলে এত বেশি ডাটা নিয়ে আলোচনা করি যে শেষ করতে পারি না।
অটোক্যাডটা ওপেন হোক। যারা অটোক্যাড জানেন না এবং অনেকে ডিরেক্টলি অটোক্যাড শিখতে আসলে আমি আবার থামাই দিই যে ভাই অটোক্যাড শিখে কি করবেন, আগে নিয়ম নীতি শিখেন, ঠিক আছে, নাহলে দুটো একসাথে শিখেন। কারণ যদি আপনি নিয়ম নীতি না জানেন ভাই, আপনি অটোক্যাড শিখে ওই আপনার কোনো কাজে লাগবে না, ঠিক আছে। আর যেটা শিখতে হবে ভালো করে শিখতে হবে। আচ্ছা, এই যে এটা এখানে ক্লাস নিয়েছিলাম ভাই, কি আঁকাচ্ছেন আপনি, কিছু লিখবেন নাকি না বাচ্চা কাচ্চা হাতে ফোন? আচ্ছা দেখেন, এই যে এটাই দেওয়া আছে আর কি। দেখেন, আপনি লাইটটা যে টাঙাবেন বললাম যে এই মানে ক্যালকুলেশনটা যেটা, আচ্ছা এই খণ্ডটাকে এই তিনটা লাইট কিভাবে এটাকে এখন এই নিয়ম অনুযায়ী কিভাবে আপনি লাইট সংখ্যা বসাবেন এই জিনিসটা একটু দেখাবো। এটা করবেন কি, যে বাইরেও করতে পারেন, এই কমেন্টে যারা নতুন তারা কমেন্টে নিয়ে কাজ করবেন। এই কমেন্টে যে DIV দেখেন ডিভাইডেড, তারপরে দেখেন এখন বলছে যে ডিভাইডেড সিলেক্ট অবজেক্ট টু ডিভাইডেড, কাকে আপনি ভাগ করতে চান, কাকে ভাগ করতে চাই, কয়টা ভাগে ভাগ করতে চাই, কোন তো কয়টা লাইট কত দেবো এখানে, তিনটা দেবো, তিনটা লাইট টাঙাবো, তিন দিলাম। দেখেন তো এটা কি হয়েছে, তিনটা লাইট দিয়ে তিনটা খণ্ড হয়েছে, তাহলে হয়নি। আমার তিনটা লাইট আমি কোথায় দেবো, এখানে একটা এখানে দিলে হচ্ছে না, তখন কি করতে হবে, এটা নিয়ম কি মানে একাত্তে, এটা জাস্ট আপনি আপনার মতো করে করতে পারেন। DIV ডিভাইডেড বাই কাকে আমি ভাগ করব, অবজেক্ট, এটাকে ভাগ করব, কয়টা ভাগে ভাগ করব, আমি তিনটা দিয়েছিলাম, যদি চারটা দেন তাও হবে না। কি হলো, অবজেক্টটা জেনে নাকি কি হলো? তালিকা এই আমার কম্পিউটার হ্যাং করছে। আচ্ছা যাক, এখান থেকে। আচ্ছা, এই খণ্ডটাকে আমি তিনটা ভাগে ভাগ করব, তখন কি করতে হবে, বাইরে যে আপনার এখানে দিতে পারেন, আর এই যে কমেন্ট বক্সে বলতে পারেন DIV ডিভাইডেড বাই, তারপরে কাকে ভাগ করব, একে ভাগ করব। যদি এখানে আমি 4 দিই তাও হবে না, এই যে চারটা, এখানে যদি আমি চারটা লাইট সেট করি তাহলে যে আমার রুলসটা ছিল যে এখানে 50% এটার, তাও হলো না। তখন কি করতে হবে, এটা করার জন্য, এটা করার জন্য আবার আমি আপনাদেরকে দেখানোর জন্য এটা বারবার করতেছি যেন আপনাদের মনে থাকে, ডিভাইডেড বাই রো, যে কাকে ভাগ করবো এটা, আমি এটা দেবো 6 ভাগে ভাগ করবো, 6, দেখেন 6টা, 6টা দেওয়ার পরে মধ্যখান থেকে আপনার টেকনিক আপনি অবলম্বন করতে পারেন। দেখেন এটা যখনই আবার এরকম করলাম, দেখেন এটার 50%, আপনি যদি মাপ দিতে, যে মেজারমেন্ট যদি দেখতে চান যে এ পয়েন্ট থেকে এ পয়েন্ট কতটুকু, কি হয়েছে এটা, মানে মেজারমেন্টটা একদম এই যে এটা দেওয়া আছে, এটা হচ্ছে 3939 এটা ডাবল হচ্ছে 99.22, একদম হুবাহুব এরকম হবে। এরকম ভাবে যখন অটোক্যাড গুলো আপনি জানবেন, তখন এই লাইব্রেরি গুলো আপনি প্রপার ভাবে দিতে পারবেন এসএলডি প্রিভাইরা। এতটুকুই। তো যাদের সুযোগ আছে, যারা বিগিনার বলছেন, আপনাদের সুযোগ আছে, আমার সাথে অ্যাড হন, ইনশাআল্লাহ আপনারা ভালো করবেন।
তারপরে কিছু ডকুমেন্টারি দেখাই, দেখে আমি আর একটু এলপিএস যে ভাই একটা প্রশ্ন করেছিল ওখানে যাব। আমাদের কি হয় যে এই যে গাইডলাইন দেখেন, এক একটা গাইডলাইন এক এক রকম, ঠিক আছে। বিএনবিসি কি বলছে, এনএফপিএ কি বলছে, যে বিএনবিসি কি বলছে এখানে দেওয়া আছে, এনএফপিএ কি দেওয়া আছে এটা বলছে, তারপরে যে ব্রিটিশ স্ট্যান্ডার্ড কি বলছে এখানে দেওয়া আছে। হবে যে কম্পারিজন করে আপনার কেবল ক্যালকুলেশন, আপনার ট্রান্সফার রুম থেকে শুরু করে সকল বিষয়গুলো ছোট ছোট করে আপনাদের জন্য এনএফপিএ কি বলতেছে এবং আমরা কেটে কেটে কম্পারিজন করে রাখছি বিভিন্ন জায়গা থেকে ডাটা নিয়ে, ঠিক আছে। এটা আমাদের হাতে গড়া ডাটা না। তারপর কেবল গুলো এর মধ্যে দিয়ে কিভাবে যাবে সবকিছু, এগুলো আপনাদেরকে আমরা একদম ডিরেক্টলি প্রোভাইড করব এবং লাইফ টাইম প্রোভাইড করব শুধু। এবং আপনাদের রেকর্ড ক্লাস এবং আমাদের সকল বিষয়গুলা আপনাদের লাইফ টাইম অ্যাক্সেস থাকবে। আপনাদের কোনো প্যারা থাকবে না যে আমাকে ডাটাগুলো না রাখলে আমি হারিয়ে গেলে কি হবে। আপনি যে আমাদের মনে করেন এটা 31তম 32তম ক্লাস ব্যাচ চলবে, যদি আপনি তার থেকেও দূরের কেউ হন না কেন, যখনই আমাদের কাছে ডাটা চাইবেন ইনশাল্লাহ আমাদের ডাটাগুলো আপনাদের জন্য অলওয়েজ ওপেন থাকবে। কেমন? এটা তো দেখালাম একটা সাব স্টেশনের একটা পার্ট দেখাই, ওই সাব স্টেশন এটা এগুলো আমরা ডিরেক্টলি আপনাদের প্রোভাইড করবো, ঠিক আছে। এখানে দেখেন একটা সাব স্টেশন লেআউট, সাব স্টেশন লেআউট কিভাবে করবেন, এই যে দেখেন, একটা সাব স্টেশনের একদম মানে ফ্লোর থেকে শুরু করে জেনারেটরটা কোথায় থাকবে, ফ্লোরের লেআউটটা দেখেন, এখানে অনেকে চলে গেছে। আহ, এখানে দেখেন লেআউটটা একটু আপনাদের সাথে আলোচনা করি, প্রত্যেকটা বিষয় এভাবে আপনাদের যে কম্পারিজন বিএনবিসি কি বলছে এনএফপি। আমাদের দেখেন দি মিনিমাম হাইট অফ সাবস্টেশন রুম শুড বি 3.0 মিটার টু 3.6 মিটার ডিপেন্ড আপন দ্য সাইজ অফ দ্য ট্রান্সফরমার। ওকে, এটা পেয়ে গেলেন। আচ্ছা, তারপর দেখেন একটা রুমের ট্রান্সফরমারের চারিদিকে কতটুকু জায়গা থাকবে, এই বিএনবিসি কি বলছে 0.75 মিটার ফর দ্য ট্রান্সফরমার ইনস্টল ইন এ রুম উইথ ওয়াল 1 2 সাইড, যদি 2 সাইড ওয়াল হয় তাহলে হচ্ছে 0.7। যদি দেখেন ট্রান্সফার রুমের যদি 3টা সাইডই হয় এরকম হয় তাহলে হচ্ছে 1 মিটার বলছে, যদি ক্লোজ লুপ হয় তাহলে হচ্ছে 1.25 মিটার বলছে, এটা বলছে। এখন গেল, আমরা স্ট্যান্ডার্ড 1 মিটার নিয়ে কাজ করি একটা রুমের ভিতরে, মনে করেন একটা ট্রান্সফরমার ভিতরে 2টা ট্রান্সফরমার আছে, চারিদিকে তো অ্যাটলিস্ট 1 মিটার রাখবেন। আর দুইটার মধ্যখানে কত থাকবেন দেখেন, এখানে 1.5 ডিস্টেন্স ফ্রম টু one to another transformer for multi transformer in a room 11 কেবি যদি হয়, যদি 11 এর থেকে বেশি হয় তাহলে 2.5। তাহলে দেখেন এই যে অগোছালো ভাবে মনে করেন আমি দ্রুত টানার জন্য এই লেআউটটা যদি আপনার কাছে জানা থাকে বিএনবিসি স্ট্যান্ডার্ড, একদম বিএনবিসি থেকে খারাপ, তাহলে কি আপনার লেআউট যদি এ নিয়মে করেন কেউ আপনাকে এটা ঠেকাতে পারবে না। আর সে বলেন নিরাপদ বলেন কারো ই নাই। আপনাকে বিএনবিসি বা এনএফপিএ কে যদি এরকম হয়, বিএনবিসি বা এনএফপি এরকম হয় যে এই জিনিসটা আলোচনা করা হয়েছে বাট প্রপারলি না, এটা এনএফপি নিলে বেটার হয়, এরকম হচ্ছে অভিজ্ঞতার আলো। কিন্তু আপনি যদি একটা তার নিয়ম ধরে করেন তাহলে কোনো সমস্যা নাই। সাবস্টেশন করার জন্য কি কি ডকুমেন্টারি গুলো লাগে, সার্টিফিকেশন গুলো লাগে, সেটা আপনার এখানে দেওয়া আছে। তারপর হচ্ছে আপনার মানে কোথায় কি দিবেন আপনি, তারপর নিচের ওয়ালটা কতটুকু হবে, তারপরে হচ্ছে আপনার কোন গাইডলাইনে কি বলেছে, আপনার লুমিং লুমিং সিস্টেমটা কত হবে, নিচের ফ্লোরটা কত হবে, টোটাল। তাহলে দেখেন এতটা জাস্ট খালি এই পিডিএফটা যদি আপনার পড়া থাকে বিএনবিসি বা এনএফপি এবং বিটিসি স্ট্যান্ডার্ড ম্যাচ করে এখানে দেওয়া আছে, আশা করি আপনি অনেক কিছু জানবেন প্রিয় ভাইরা। এই পিডিএফ গুলো দেওয়া হবে আপনাদেরকে এবং কাজ করতে গিয়ে যখন আপনারা থেকে যাবেন ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপে আপনাদেরকে সাপোর্ট দেওয়া হবে। এখন আসছে আলামিন ভাইয়ের প্রশ্নের উত্তর। আলামিন ভাই হয়তো আছেন, ধন্যবাদ। যে মেবি আপনি এলপিএস নিয়ে কোশ্চেন করেছিলেন, দেখেন যে এই বিল্ডিংটাতে এলপিএস প্রয়োজন কিনা আপনি কিভাবে বুঝবেন এটাতে। আমরা যদি প্রশ্ন করি এখন যে এই বিল্ডিংটাতে কি এলপিএস প্রয়োজন, আপনি কেমনে মাপকাঠি দিবেন, কিসের মাপকাঠি? মাপকাঠি হচ্ছে দুইটা, এটা হচ্ছে বিএনবিসি, বিএনবিসি আমরা হতে পারে, আমরা দুটা বিষয় নিয়ে আলোচনা করি, এনএফপিএ, ঠিক আছে, এনএফপিএ 780
তো এই দুটো তো আমরা মাপকাঠি নেব, এটা আমাদের কাছে মানে স্ট্যান্ডার্ড দুটা। এই বিএনবিসি তে এটা রিস্ক অ্যাসেসমেন্ট করে যদি 40 হয় রিস্ক অ্যাসেসমেন্টের মান, তাহলে এটাতে এলপিএস প্রয়োজন, বিএনবিসি বলছে। ঠিক আছে, এনএফপিএ তে বলতেছে যে এটার হাইট, এই বিল্ডিং এর হাইট যদি 75 ফিট হয়, তাহলে হচ্ছে ক্লাস 1, এই যে ভাই যেটা বলছিল, ক্লাস 1 ম্যাটেরিয়াল প্রয়োজন, 75 ফিট বা 23 মিটার। 75 ফিটের যদি বেশি হয়, প্লাস হয়, তাহলে হচ্ছে ক্লাস 2 এর ম্যাটেরিয়াল লাগবে। ঠিক আছে, এটা এনএফপিএ বলছে এটা। এখন এগুলো আমরা কোথায় পাবো? বিএনবিসি বই তো 4000-5000 পেজ, এটা অনেক। ভাই এটা আপনাদের জন্য, আপনারা ব্যস্ত মানুষ, আমরা যেহেতু এগুলো নিয়ে কাজ করি, আপনার জন্য কেটে কেটে আমরা ছোট করে রাখছি। 9 পেজ যদি বিএনবিসি পড়েন, তাহলে আপনি এটা করতে পারবেন। চলেন আমরা বিএনবিসির কাছে ঘুরে আসি। মানে ইঞ্জিনিয়ারিং কোনো প্রমাণ ছাড়া, কোনো ডাটা ছাড়া কোনো কথা বলা যাবে না। ঠিক আছে, কথা বলা একবারে যাবে না, ডাটা থাকতে হবে আপনার কাছে। বিএনবিসি, এই বিএনবিসি যদি দেখেন, বিএনবিসি লাইটিং অ্যাডভান্টেজ, এই লাইটিং এর জন্য 9টা পেজ অনলি। এই 9টা পেজ যদি আপনি পড়েন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এখানে কেন আমি নিয়েছি বা কি নিচ্ছি। হ্যাঁ, এই দেখেন, আমি এই যে রিস্ক অ্যাসেসমেন্ট যদি 40 হয়, এই যে এটা দেখেন, আর বিস্তারিত আলোচনা করে এটা রিস্ক অ্যাসেসমেন্ট করে, তাহলে বিএনবিসি প্রয়োজন। তখন কি বলছে, বিএনবিসি তে ম্যাটেরিয়ালের দিয়ে দিয়েছে আপনার এখানে, এই যে ম্যাটেরিয়াল নিয়ে জিআর টার্মিনাল 12 mm, তারপর হচ্ছে কপার স্টিপ, এটা এগুলো সব। মজার বিষয় হচ্ছে অ্যালুমিনিয়াম নিয়ে করা যাবে কিনা বিএনবিসি কিছু বলেনি। দেখেন, আবার এই বিএনবিসি বলছে যে তুমি আমার কাছে সীমাবদ্ধ থাকিও না, তুমি এনএফপি এর কাছে যাও, আরো আরো ধারণা পাবো। দেখেন, উনি কিন্তু বলে দিচ্ছে, স্যালেন্ডার হয়ে যাচ্ছে বিএনবিসি যে সাফিসিয়েন্ট। এই এনএফপি এর বিএনবিসির ভাষা যদি আপনি এলপিএস ডিজাইন করেন, খুব কঠিন, এমনি তো করার কোনো কথাই বলেনি, এবং ফ্যাক্টরি লেভেলে এটা করা খুব কঠিন হয়ে যায়। তাহলে আমরা কি করব, এই যে কোথায় জানো ডাটাটা, এখানে আছে, এনএফপি, এই ডাটাগুলো সব দিয়ে দেবো আপনাদের। এনএফপি এখানে আসবে, এনএফপি এসে দেখেন আমি যে কথাটা বললাম, আমার দুইটা হ্যাং করতেছি কেন? আমরা কয়টা বোরিং দিবেন, কত ফিট নিবেন, কি নিবেন, সব এখানে আমরা আলোচনা করি। এখানে দেখেন আমি যে কথাগুলো বললাম, এটা আমার মন গড়া কথা। এই যে ক্লাস 1 ম্যাটেরিয়াল 75 হলে, এর থেকে বেশি হলে ক্লাস 2 ম্যাটেরিয়াল। ঠিক আছে, বুঝেছেন আশা করি। এখন ম্যাটেরিয়ালের অর্থটা কি দেখেন, এই যে ক্লাস 1 ম্যাটেরিয়াল যখন বলছে, 1 ম্যাটেরিয়াল, কপারের কথা বলছে, অ্যালুমিনিয়ামের কথা বলছে। আর বিএনবিসি তে সবসময় কপারের কথা বলছে, অ্যালুমিনিয়ামের কথা বলেনি। এয়ার টার্মিনাল সলিড কত নিবেন, 9.5 নিবেন কপারের ক্ষেত্রে, আর ওর কথা 12 mm বলছিল বিএনবিসি। আর অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 12.7 mm নিবেন। গেল, সেম টাইপের যদি এটা 75 ফিট না হয়, বেশি হয়, দেখেন এয়ার টার্মিনাল কত নিবেন। এই যে যেখানে আপনি এখানে 9.5 নিয়েছিলেন, 9.5, এখানে 12.7 নিচ্ছেন, মানে খালি ম্যাটেরিয়ালের গঠনটা চেঞ্জ হয়েছে, সব ঠিক। এখানে 12.7, এখানে 15.9, বুঝা গেছে। এভাবে ম্যাটেরিয়ালের গঠনগত চেঞ্জ এবং কয়টা বোরিং নিবেন, কি নিবেন, এই জিনিসগুলো সব এখানে দেওয়া আছে, আপনারা এটা দেখতে পারবেন। তারপরে আপনার ডাউন কন্ডাক্টর কয়টা নিবেন, কি নিবেন, কত ওহমস হবে, ডিটেলস এখানে দেওয়া আছে। আজকের মতো এখান থেকে যে ডাউন কন্ডাক্টর কি নিবেন না নিবেন সব আছে, এটা লম্বা করা আমার পক্ষে সম্ভব হলো না। আলামিন ভাই, আপনি হয়তো এলপিএস এর কথাই বলছিলেন আমার যতটুকু ধারণা, আর অন্য কোনো ইস্যু হলে আমাকে আপনি দিবেন। আচ্ছা, থার্মোগ্রাফি কেন করা হয়? থার্মোগ্রাফি প্রত্যেকটা পয়েন্টের হিট মেজারমেন্ট করতে হয়। এই মেজারমেন্ট করার জন্য আমরা খালি হাতে বা খালি চোখে এটা সম্ভব হয় না, তখন এটা দিয়ে স্ক্যান করলে কোন পয়েন্টে কত হিট হয়েছে, অকাঙ্ক্ষিত হিট যদি থাকে, লুজ আছে বা প্রবলেম বা হচ্ছে ভোল্টেজ মানে ক্যালকুলেশন ঠিক নাই, এই জন্য আপনার এটাকে থার্মোগ্রাফি করতে হয়। থার্মোগ্রাফির 4টা স্টেজ থাকে, 0, 1, 2, 3। এটা হচ্ছে আপনার অ্যাবিনেন্ট টেম্পারেচার, মানে নর্মাল টেম্পারেচার থেকে যখন আপনার এত হবে তখন হচ্ছে এটা, তারপর হচ্ছে 11 থেকে 20 হলে তখন ক্যাটাগরি 1, আর 21 থেকে 40 হচ্ছে ক্যাটাগরি 2,
40 থেকে অ্যাবভ হচ্ছে ক্যাটাগরি 3। ক্যাটাগরি 3 খুবই ডেঞ্জার, এটা রাখা যাবে না। এগুলো আপনার প্রত্যেকটা ডিভি গুলো এলটি প্যানেল থেকে শুরু করে সার্চিং করে রিপোর্ট তৈরি করে রাখতে হয়। ঠিক আছে, রিপোর্ট তৈরি করা হয় যে কোন গ্রুপে কয়টা আছে, এটা বিভিন্ন প্রকার অডিটে এটা দেখে প্রিয় ভাইরা। তো এই আলোচনার মধ্যে যদি আপনাদের এগুলা জানা থাকে ভাই, যারা ফ্যাক্টরিতে চাকরি করে তারা জানে, আর যারা ফ্রেশার আছেন ইলেকট্রিক্যাল ওয়াটার গ্যাট থেকে শুরু করে আমরা প্রপারলি এগুলো শিখাবো। আপনারা যদি আমার সাথে অ্যাড হতে চান তাহলে আপনাদের চ্যাট বক্সে আপনাদের নাম্বারটা প্রদান করবেন। আচ্ছা, তারপরে দেখেন কেবল ইনসুলেশন রেজিস্ট্যান্ট। আমরা যে কেবল গুলো বিভিন্ন একটা এর মধ্যে দিয়ে একাধিক ফেজ যায় বা আমরা ধরে কাজ করি, এটার জন্য যেটা হয় যে এটাকে হচ্ছে আপনার টেস্ট করতে হয় এই ইনসুলেশনটা। এটা 5 মেগা ওহমের উপরে আপনার সর্বনিম্ন উপরে হতে হবে, না হলে এই কেবলটা যদি নিচে হয় আরো হাই থাকে, সর্বনিম্ন 5 মেগা ওহম এর নিচে থাকলে এই কেবলটা চলবে না, আপনি কেবলটা আপনি ব্যবহার করতে পারবেন না। দেখেন এই যে আমি এই দীর্ঘক্ষণ যে আলাপগুলা করলাম, এগুলা যদি আপনার না জানা থাকে, ঠিক আছে, শুধু আপনি মনে হয় যে আইল্যান্ড গেলেন আর ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন থেকে শুরু করে প্রপার ভাবে যদি আপনি শিখে নিতে পারেন, যারা ফ্যাক্টরিতে জব করতেছেন তারাও, আমাদের আলহামদুলিল্লাহ এই এনএডিএল আমাদের এখন প্রায় 6 জন ম্যানেজার আমাদের ফিজিক্যালি এই কোর্সটা করতেছে গাজীপুরে। আর অ্যাডভান্টেজে তো আপনার ডিজিএম জিএম থেকে শুরু করে জুনিয়র সিনিয়র সবাই করে এই কোর্সটা। খুবই পটেনশিয়াল একটা কোর্স। এই যেটা হচ্ছে কোর্স মডিউল আমাদের এখানে যেটা আমরা কোর্সে নিয়ে থাকি, একটা হচ্ছে ইন্ট্রোডাকশন, কিভাবে ক্লাসগুলো নেবো এটা আলোচনা করে থাকি, কেবল ক্যালকুলেশন, এসটিএমএলটি, আইসি নিরাপন এবং বিএনবিসি আইসি এনএসি স্ট্যান্ডার্ড অনুযায়ী, সার্কিট ব্রেকার, ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন, বাস বার ক্যালকুলেশন, বিবিটি, আর্থিং, ভিসিবি, আইডিএমটি, রিলে ক্যালকুলেশন, সাবস্টেশন আলাদাভাবে 2টা ক্লাস হয়। ইলেকট্রিক্যাল অটোক্যাডে 4টা ক্লাস হয়। ঠিক আছে, তারপর হচ্ছে লাইটিং ক্যালকুলেশন, আর্থিং, আর্থিং লেআউট ক্যালকুলেশন, এলপিএস ডিজাইন 2টা ক্লাস ফুল, এসএলডি এলডি, লোড টেবিল ক্যালকুলেশন, আইপিএস ইউপিএস ক্যালকুলেশন, আরএস নিরাপন্ন ডকুমেন্টস, মেইনটেন্যান্স ডকুমেন্ট, ইলেকট্রিক ওয়াল টেস্ট গুলো নিয়ে আলোচনা করা হয়, এলআর, সিভি আপডেট, অ্যাপ্লিকেশন প্রসিডিউর। মজার বিষয় হচ্ছে যে আজকেও প্রায় 38টা সিভি একজন তো চাকরির জন্য পাঠিয়েছি, ইনশাআল্লাহ কয়েকজনের মধ্যে হয়ে যাবে। প্রতি মাসে 12 থেকে 15 জনের চাকরির ব্যবস্থা করতে পারি আপনাদের মাধ্যমে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এটা করতে যা মজা লাগে যে সিভির অবস্থা যদি এখনো আপনাকে দেখাই, আমি মানে মানে 300 সিভি এসছে আমার কাছে, 300টা সিভির 3টা সিভিও আপনার স্ট্যান্ডার্ড না, মানে ছবি তুলে দেয়, ব্যাখ্যা করে দেয়, ছবি দেয় না, এই দেয় না, সেই দেয় না। আমাদের এত আপডেট যুগে এসে কেন যেন আমাদের ইঞ্জিনিয়ার ভাইরা এই গুরুত্বগুলো দিচ্ছে না নিজের প্রতি, আমি জানি না। ইঞ্জিনিয়ারিং পড়ে যে ফ্লেভার পাওয়া, যে গুড বেতন, তারপরে সেটা পজিশন পায় না, কেমনে পাবে ভাই? সেজন্যই পায় না আমার কাছে মনে হয়। তো দেখো কি আমরা এক্সট্রা দিব, ওয়াল ডকুমেন্ট দিব, ডেইলি ক্লাস রেকর্ড, অফলাইন ক্লাস করার সুযোগ, তারপরে হচ্ছে আমাদের সাবস্টেশন আছে এটা, তারপর অনলাইন সার্টিফিকেট দিব একটা আমরা, অফলাইন অনলাইন, এটা অনলাইন ভেরিফিকেশন করতে পারবেন আমাদের সার্টিফিকেটটা। আমাদের প্রতিষ্ঠান এনএজিওর অনুমোদন আমরা পেয়ে যাচ্ছি ইনশাআল্লাহ 1 মাসের মধ্যেই। তারপর হচ্ছে সাপোর্ট ইন হোয়াটসঅ্যাপ, আপনার লাইফ টাইম সাপোর্ট দেবো। আমি থেকে শুরু করে জুনিয়র সিনিয়র অনেক ডুয়েট আপনারা জানেন অ্যাডভান্টেজের অথরাইজ যারা বা মালিক পক্ষ, এখানে ডুয়েটিন এবং বুয়েটিন অনেক সিনিয়র পারসন, তারা আপনাদের তাদের সাথে যদি আপনি বলতে চান কোনো বিষয় নিয়ে, ইনশাল্লাহ আপনাকে হেল্প করবে। আর আপনাদেরকে আরেকটা আমি অফার দিতে চাই আমার কোর্সের সাথে সাথে, ইঞ্জিনিয়ার রায়হান কবির, দীর্ঘ 14 বছর প্লাস এক্সপিরিয়েন্স, টিএ পোর্টাল সিমেন্টসের এক্সপার্ট, উনি মাল্টিনেশনাল কোম্পানি একটা জব করে, আমাদের টিএ পোর্টালে কোর্স শুরু হতে যাচ্ছে, যদি আপনারা স্যারের সাথে যুক্ত হতে চান তাহলে পারবেন। কেমন? আমাদের এ হচ্ছে 25টা ক্লাস হবে রাত 9টার পর থেকে অনলাইন, আপনার 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 1 ঘন্টা 40 মিনিট, যে যেটা ক্লাসের যেমন বিষয় সেটা নিয়ে আলোচনা করা হবে। অ্যাডভান্টেজ হচ্ছে উত্তরা হাউস বিল্ডিং, এনএডিএল হচ্ছে আপনার ডুয়েট গাজীপুর। আর যে কোনো এক ব্রাঞ্চে অ্যাডমিশন নিলে 2 ব্রাঞ্চে ক্লাস করার সুযোগ লাইফ টাইম। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদেরকে অনেক কষ্ট দিলাম, অনেক অপ্রাসঙ্গিক কথা বলেছি, ক্ষমা দৃষ্টি দেখবেন, কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টি জি দেখবেন। জি আপনাদের কিছু স্যার, যদি জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম ভাইয়া, হ্যালো স্যার। জি জি স্যার, প্লিজ। আমার আমার প্রথম দিকে স্যার কোশ্চেন ছিল, বলছিলেন যে শেষে আপনি অ্যান্সার দেবেন স্যার। পেয়েছেন না কি আপনার প্রশ্ন আবার করবেন? আমারটা ছিল স্যার, আমি দীর্ঘদিন পর্যন্ত বেকার আছি স্যার, এই বেকারত্ব থেকে কিভাবে মুক্তি পেতে পারি, আর
কিভাবে কি করতে পারছি আর কি। কোনো লিঙ্ক খুঁজে পাচ্ছি না আর কি। আচ্ছা, এখানে বলেন ভাই, যারা সিনিয়র পার্সন আছেন ভাইকে একটু পরামর্শ দেন। আছেন না অনেকেই, এই সঞ্জয় কুমার ভাই আছেন, আলামিন ভাই আছেন, জালাল ভাই আছেন। ভাইয়ের প্রশ্নের উত্তরটা আপনারা দেন, চাচ্ছি আপনাদের কাছ থেকে। নিজের স্কিল এক- ডেভেলপ করতে হবে, এখন বেকারের সংখ্যা তো অনেক। সো আ- বর্তমান সময়ে টিকে থাকতে হলে অবশ্যই নিজের অভিজ্ঞতা স্কিল গুলোকে ফোকাস দিতে হবে, তাহলে হয়তো ইনশাল্লাহ জবের যে বিষয়টা হয়ে যাবে। আর একটা বিষয় জানা ছিল স্যার, সেটা হচ্ছে আপনাদের কোর্স ফিসটা কিরকম, আর অটোক্যাড অটোক্যাড সম্পর্কে কতটুকু ধারণা দেওয়া হবে, আর আমরা টাকাটা কি একবারে পেড করা হয় কিনা, এটা এক সম্পর্কে একটু বললে ভালো হতো। না, আমাদের কোর্স ফি 60% দিয়ে ভর্তি হতে হবে। যদি কম বেশি এটা ব্যাপার না, আমরা মানে কোর্স ফি নিয়ে বেশি আমরা প্যারাবেরি করি না, আমরা চাই যে একসাথে এগিয়ে যাই। আমাদের রেগুলার কোর্স ফি হচ্ছে 7,500 টাকা, আমরা এখন 6,000 টাকায় ভর্তির মানে সুযোগ আছে আর কি, এই মাসে, ডিসেম্বর মাসে। আর এই অটোক্যাডের ব্যাপারটা হচ্ছে কি ভাইয়া, অটোক্যাড আমাদের আলাদা কোর্স আছে, সেম টাইপের কোর্স ফি 7,500 টাকায়। আর এটাতে আমরা 4টা কোর্স ক্লাস রাখছি, অলমোস্ট 2D টা যারা একবারে জানে না, 2D টা কমপ্লিট হবে এখানে, এসএলডি এলডি করতে পারবেন। আর যেহেতু নিয়ম নীতি আমরা অনেক কিছু শিখাচ্ছি, সেই জন্য এই কোর্সটাতে অনেকে, আমি যদি অটোক্যাডের এটা নাও রাখতে পারতাম, কিন্তু আমি বলতেছি এই কোর্সটা করে যদি আপনি একটু প্র্যাকটিস করেন, আর আপনার সাথে তো আমরা আছি, আপনি ফ্যাক্টরি আর লেভেলে একটা এসএলডি বিষয় এলডি আমি শুরু করতে শেয়ার পারবেন। করতে চাচ্ছি আপনাকে, জি ভাই। সেটা হচ্ছে আমার এসএলডি, আমি গার্মেন্টস সেকশনে আছি। তো আমার জি। এসএলডি, লোড ক্যালকুলেশন, আরপিট রেজিস্ট্যান্স টেস্ট, এই আইআর টেস্ট, এগুলো সম্পর্কে মোটামুটি ভালো ধারণা, এবং আমার ডকুমেন্টও মোটামুটি সবকিছু হয়ে গেছে। কিন্তু অটোক্যাডটা আমার জানার দরকার ছিল। অটোক্যাডটা মোটামুটি পারি, এসএলডি বা এলডি আটটাট সবকিছু করতে পারি, মানে প্রপার ওয়েতে আমি এখনো পারি না। তো মানে এই মাসুদ ভাই, হিসাবে আর কি আমি মাসুদ পরামর্শ ভাই, চাচ্ছি আপনি যে আমার আপনি কোন কোর্সটা করতে পারি। আপনি যদি গাইডলাইন এগুলো জানেন, যেগুলো আলোচনা করলাম, আরএসসি, নিরাপন, বিএনবিসি, এগুলো যদি আপনার প্রপার থাকে, তাহলে আপনি এটা কোর্স করা দরকার না, আপনি ডিরেক্ট অটোকেট করতে পারবেন। ঠিক আছে, ভালো পারলে ভালো হবে। আর যারা এগুলো জানেন না কোথায় কি করতে হয়, তাদের জন্য এই কোর্স করার পরে যদি আপনি কভার করতে পারেন, আমি চাই না যে আপনারা একাধিক কোর্স করেন, আমি চাই না এটা, যদি কভার করতে পারেন গুড, আর যদি না করতে পারেন আপনি করে নেবেন ভাই, 5-6 হাজার টাকায় কিছুই টাকা না। ঠিক আছে, আপনি যদি হ্যাঁ, এই, এখন স্যার বিষয়টা ওই জন্য আপনার কাছে একটু পরামর্শ চাচ্ছি, কারণ হচ্ছে আমার যেহেতু এই লোড ক্যালকুলেশন বা ইএলডি যে এসএলডি যেগুলো আছে, আমি মোটামুটি সবকিছু না জানি, আরএসটি মাসুদ ভাই, নিরূপণ এগুলো মাসুদ ভাই আপনার থামাই, সবকিছু। আপনি হ্যাঁ, যদি প্রপারলি উঠতে চান, আমি থামাই দিলাম, সরি, আমি আপনাকে বলবো যে প্রপারলি আপনি উঠতে চান, যে না এলপিএস এর ব্যাপারে, এসএলডি এর ব্যাপারে কোনো কনফিউজ থাকবে, আপনি এসএলডি, তাহলে আপনি দুটাই শিখবেন। আর যদি ওগুলা মোটামুটি কভার থাকে, তাহলে আপনি অটোক্যাড শিখেন। আমি আপনার যে পরামর্শ দিচ্ছি আপনি বোঝার চেষ্টা করেন, এটা আপনি সিদ্ধান্ত নেবেন। ঠিক আছে, কিন্তু যেহেতু আপনি এখন বিগিনার না, আপনি মিডিল থেকে উপরের দিকে যেতে চাচ্ছেন ভাইয়া, বুঝেন মাসুদ ভাইয়া, তো হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, প্রপার ভাবে শিখতে হবে। মনে করেন আমি কিছুই জানি না, অল্প কিছু শিখলাম, আলাদা ইস্যু। আর আপনি যদি মিড থেকে আপনি আপারের দিকে যেতে চাচ্ছেন, সো আপনাকে আরো প্রপার, আপনি একটা জিনিস মাথায় রাখবেন, আমি একটু আবার গল্প শুরু করলাম, যে সরকারি চাকরি বা যে কোনো 50 থেকে 60 মার্ক সবাই পায়, সবার যারা রেগুলার ছাত্র, কিন্তু 70 পাইলে কিন্তু চাকরি, এমন চাকরি আছে, বা 75 পাইলে কিন্তু চাকরি, বা 80 পাইলে কিন্তু চাকরি। তাহলে দেখেন, যে ছাত্রটা 60 পাচ্ছে, তো 70 পেতে কি আর 10 মার্ক প্রয়োজন থাকে, তো এই 10-এর জন্য ওনার চাকরিটা হয় না সরকারি। বা 70 যে রিটেনে পায়, সে 75-এর জন্য, মানে 5 মার্কের জন্য কিন্তু চাকরিটা হচ্ছে না। মানে এই যে এই 50-এর পরকে যে মার্ক গুলো থাকে মানুষের, মানে সব সেক্টরে, এটা খুবই মানে হার্ড একটা জায়গা। মানে আপনি এক মার্ক মন চাইলে আপনি এটা অ্যাচিভ করতে পারবেন না। আপনি বুঝতেছেন বিষয়টা? আপনারা যারা হ্যাঁ, মিডিলে আছেন, আপনাকে আর একটু কোর্স করতে হবে, বিষয়টা এরকম না, যেখানে পারেন ভাই, হ্যাঁ, আপনাকে আরো একটু স্ট্রং করেন, লেগে থাকেন, দেখেন 2টা বছর লেগে থাকেন, আপনি আজকে আমার কথা শুনে
যে যে বিষয়ে আছেন, অটোমেশন যে আছেন, কন্ট্রোলিং যে আছেন, হ্যাঁ, এটা আমি ওই জন্য আপনার কাছে একটু পরামর্শ চাইলাম, কি কারণে আপনি যে এই 10-12টা যে লিস্ট দিছেন, যেগুলো যেমন এই এলপিএস আছে, কয়েকটা আছে আমার এখানে, কয়েকটা আমি মানে এখনো পুরোপুরি জানি না, বাকিগুলো আমার মোটামুটি আয়ত্তে আছে। আমি নিরূপণ এবং আরএসসি দুইটা অডিটেই ফেস করছি। সো জি জি। মোটামুটি মানে সবগুলোই। মাসুদ ভাই, আপনার সাথে কি আজকে আমার কথা হয়েছিল? না স্যার, আজকে কথা হয়নি আমার সাথে, আচ্ছা, আমি তাহলে তো আপনি মাঝখানে আপনার কথা ফোন বলছি। নাম্বারটা দেন, আমি কথা বলবো, হ্যাঁ, বা আপনি আমাকে এই নাম্বারটাতে নক দিয়েন, আরো কথা হবে বিস্তারিত, যেহেতু এখানে ওকে অনেকে ওকে আছে। স্যার। আপনার নাম্বারটা বা এই অ্যাডভান্টেজের পেজ আছে, হ্যাঁ, বা আমি ইউটিউবে আছে। নাম্বার অলরেডি দিয়ে দিছি, বাট আপনার নাম্বারটা দেন স্যার, আমি একটু রাখে আমি ফোন দেবো আপনাকে। আচ্ছা, আমি আপনার ফোন দেবো, যারা চ্যাট বক্সে নাম্বার দেয় আমি ফোন দিই, ঠিক আছে? যারা কোর্সের ব্যাপারে 017 01325 হয়ে যায় 25180531, এটা আমার নাম্বার, এটা আমার হোয়াটসঅ্যাপও আছে। আপনি, জি স্যার আসসালামু আলাইকুম। জি ভাইয়া বলেন। শুনতে পাচ্ছেন? রুহুল আমিন বলছিলাম। জি রুহুল আমিন ভাই বলেন, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি হচ্ছে অটোমেশন সম্পর্কে আর কি জানতে চাচ্ছিলাম, এবং অটোমেশনের যদি আপনাদের কোনো কোর্স থাকে আর কি, যেমন হচ্ছে আপনার স্ক্যাডা, তারপর হচ্ছে সিমেটিক ম্যানেজার, এ ধরনের কি কোনো কোর্স চালু আছে কিনা? জি, আমাদের কোর্স একদম, আপনি সিমেন্টিক ম্যানেজার নিয়ে কোর্স করতে চাইলে আপনি আমাদের রায়হান কবির স্যার, ঠিক আছে, জি। উনি ডুয়েটের এবং খুবই এক্সপার্ট মানুষ, মানে ওনার ভিডিও গুলো আছে, আপনি দেখতে পারেন। মানে উনি কোর্স নর্মালি করায় না, মানে আমার রিকোয়েস্টে যে ভাই মানুষ আপনার কাছ থেকে জানবে, চিনবে সমস্যা কোথায়, ঠিক আছে? ডুয়েটের বড় ভাই, অনেক সিনিয়র মানুষ। আমাদের কোর্সটা শুরু হচ্ছে, তাহলে আপনার নাম্বারটা একটু চ্যাট বক্সে দেন, আপনার অফিস থেকে ফোন দেবে, ঠিক আছে? হ্যাঁ, দিয়েছি ভাই। অটোমেশন লিখছেন নাকি? না, অটোমেশন লিখে দিচ্ছি। জি একটু লিখে দেন তো, কষ্ট করে, নাহলে আপনার দ্বারসের জন্য আমরা ফোন দেবো। ঠিক আছে, জি, আমরা একটা সুন্দর ধন্যবাদ। ভিডিও বানাচ্ছি রায়ান স্যারের, হ্যাঁ। আপনারা যারা অটোমেশন শিখতে চান, এই যে রায়ান স্যার, অনেক অটোমেশন স্পেশালিস্ট ইঞ্জিনিয়ার রায়হান আপনি কবির। আসতে পারেন, খুবই আসসালামু মনে করেন, আলাইকুম। মানে এটা আমি, মানে আপনাদেরকে আমার প্রতিষ্ঠান সেজন্য আপনি কি বলছি না। একজন দক্ষ অটোমেশন ইঞ্জিনিয়ার হতে চাচ্ছেন? রায়হান কবির। রায়ান এখানে কবির স্যার আপনি অনেক শিখতে এক্সপার্ট পারবেন মানুষ। জন্য সেরা সুযোগ তৈরি করেছে অ্যাডভান্টেক, যেখানে আপনি শিখতে আমাদের এই কোর্সটির মেন্টর হিসেবে থাকবেন মাল্টিন্যাশনাল কোম্পানির সিনিয়র ম্যানেজার এবং অটোমেশন স্পেশালিস্ট ইঞ্জিনিয়ার রায়হান কবির। আসসালামু আলাইকুম। আপনি কি একজন দক্ষ অটোমেশন ইঞ্জিনিয়ার হতে চাচ্ছেন? তাহলে আপনার জন্য সেরা সুযোগ তৈরি করেছে অ্যাডভান্টেক, যেখানে আপনি শিখতে পারবেন সিমেন্স পিএলসি প্রোগ্রামিং টিআইএ পোর্টালের মাধ্যমে, আর আপনি হতে পারবেন একজন দক্ষ প্রোগ্রামার এবং অটোমেশন ইঞ্জিনিয়ার। আপনাকে 0 থেকে একদম ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড লেভেল পর্যন্ত নিয়ে যাওয়া হবে। আমাদের এই কোর্সে টিআইএ পোর্টালের সাথে যুক্ত হচ্ছে আধুনিক 3D সিমুলেট সফটওয়্যার ফ্যাক্টরি আইও, যেখানে আপনি শিখবেন বাস্তব ইন্ডাস্ট্রি সিস্টেম এবং আপনি তা দেখতে পাবেন চোখের সামনেই, তৈরি করতে পারবেন আপনি নিজেই। আমাদের এই কোর্সটির মেন্টর হিসেবে থাকবেন মাল্টিন্যাশনাল কোম্পানির সিনিয়র ম্যানেজার এবং অটোমেশন স্পেশালিস্ট ইঞ্জিনিয়ার রায়হান কবির। ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং, প্র্যাকটিক্যাল প্রজেক্ট, টিআইএ পোর্টাল, ফ্যাক্টরি আইও সব থাকছে আপনার জন্য একই কোর্সে। তাই এখনই ভর্তি হন অ্যাডভান্টেক অটোমেশন ট্রেনিংয়ে। আর আপনার ক্যারিয়ারকে করুন ফিউচার রেডি। অ্যাডভান্টেক, উই বিল্ড ইন্ডাস্ট্রি প্রফেশনালস। আমাদের এই কোর্সটির মেন্টর হিসেবে থাকবেন পারবেন সিমেন্স পিএলসি প্রোগ্রামিং টিআই। দুইটা ল্যাব আছে আমাদের, অ্যাডভান্টেকের ল্যাব হচ্ছে উত্তরাতে। আপনাদের জন্য যারা যুক্ত হয়েছেন সবাইকে আমার কফির দাওয়াত অফিসে। আমরা আপনারা মিলে একটি গুড প্ল্যাটফর্ম গড়াই হচ্ছে উদ্দেশ্য।